আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি ওনার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার 12 নং ফতেহপুর ইউনিয়নে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটা 2 ভাগে বিভক্ত। ঘটনাটি মূলত ওনার আপন ছোট ভাইয়ের সাথে ঘটেছিল। সঙ্গত কারণে ওনার ছোট ভাইয়ের নামটি প্রকাশ করতে চাননি, যদিও বা উনি আমাদেরকে নামটি বলেছেন, অনুরোধ করেছেন ওনার ভাইয়ের নামটি যেন আমরা না বলি। চলুন ঘটনায় চলে যাই। 2টি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটা, অর্থাৎ প্রথম অংশের ঘটনাটা, এটা ঘটেছিল 2017 সালের ডিসেম্বর মাসের কোনো এক সন্ধ্যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে তো ডিসেম্বর মাসে শীত পড়ে যায়। তো ওই দিন বিকেলবেলা ওনার মা ওনার ছোট ভাইকে বলেন যে হামিদপুরে তো আজকে হাট, বাড়িতে কাঁচা বাজার শেষ, তুই গিয়ে বাজার করে নিয়ে আস। তো হামিদপুর হচ্ছে ওনাদের পাশের গ্রাম, দূরত্ব সর্বোচ্চ 1.5 কিলোমিটার। হামিদপুরে যেতে হলে পথে একটা মাঠ পড়ে, যে মাঠের মাঝখানে বিশাল একটা তালগাছ রয়েছে। ওই তালগাছটাকে নিয়ে অবশ্য অনেক ভয়ঙ্কর ঘটনা শোনা যায় মানুষের মুখে, অনেকেই ভয় পেয়েছে। তো যাই হোক, আমরা ঘটনায় ফিরি। তো ভাই তো রেডি হয়ে গেছে, সে যাবে, বাইসাইকেল আছে, সাইকেল নিয়ে চলে যাবে। ওই সময় আবার এই ওবায়দুল ভাইয়ের ছোট ছেলে, বাচ্চা ছেলে আর কি, সেই ছেলেটা এসে বলছে, চাচ্চু হাট থেকে আসার সময় আমার জন্য পাউরুটি নিয়ে আসবা। তখন ওনার ছোট ভাই বলছে যে ঠিক আছে, নিয়ে আসবো। এরপর তো সাইকেল নিয়ে চলে গেছে, বাজার ঘাট করে চলে আসছে। চলে আসার পর মানে হুড়মুড় করে সে দ্রুত নিজের ঘরে ঢুকে যায়। তো হঠাৎ করে এরকম তাড়াহুড়া করে নিজের ঘরে ঢুকে যাওয়া কিন্তু এই ওবায়দুল ভাইয়ের মা দেখতে পেয়েছে। ছেলের এভাবে হুট করে ঘরে ঢুকে যাওয়া মানে খুব তাড়াহুড়া করে, মনে হচ্ছে সে খুব পরিশ্রান্ত, সে ঢুকে গেছে। তখন তো রাত হয়ে গেছে আর কি, বাজারে গেছে, আসছে, গিয়ে দেখে যে সে তার ঘরে খাটের উপর বসে আছে এবং দরদর করে ঘামছে। ডিসেম্বর মাসে শীত, গ্রামে তো আরও বেশি শীত অনুভূত হয়, কিন্তু সে দরদর করে ঘামছে এবং খুব হাঁপাচ্ছে। তখন তো ওবায়দুল ভাইয়ের মা বলছে যে বাবারে ঘামছিস কেন, তো কি হয়েছে? তখন এই ওবায়দুল ভাইয়ের ছোট ভাই একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করে। তো উনি বলছেন যে উনি যখন হাটে গিয়েছেন, অল্প কিছু বাজার তো কাঁচা বাজার উনি করে রওনা দিয়েছেন। মাগরিবের আজান তখন দিচ্ছে। কিছুটা পথ চলে আসার পর মনে পড়ে গেল, আরে আমার তো ভাতিজা পাউরুটি কেনার কথা বলেছিল। তো উনি আবার সাইকেল ঘুরিয়ে বাজারে গিয়েছেন। ততক্ষণে একদম অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে। তো পাউরুটি কিনে যখন আবার বাড়ির পথে আসছেন, তখন ওই যে তাল গাছের কথা যেটা বললাম প্রিয় লিসেনার্স, ওই তাল গাছের কাছে যখন এসেছে, তখন উনি দেখেন বড় একটা আগুনের গোলা শূন্যে ভেসে ভেসে ওনার দিকে আসছে। তো এই দৃশ্য দেখে উনি তো খুব ভয় পেয়ে যান, সাইকেল নিয়ে আর আগাতে পারছেন না, রাস্তার মাঝখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে গেছেন। উনি দেখেন যে আগুনের গোলাটা সামনে এসে একটা সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলাতে পরিণত হলো। চোখের সামনে এরকম জিনিস দেখে উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন। তবে সাহস কিছুটা হলেও আল্লাহর রহমতে ধরে রেখেছিলেন। ওই মহিলাটির চেহারা, আকার, আকৃতি একদম সাধারণ মানুষের মতোই, তাকে দেখে মোটেও আক্রমণাত্মক মনে হচ্ছে না। এই কারণে এই ওবায়দুল ভাইয়ের ছোট ভাই কি করেছেন, ওই বৃদ্ধা মহিলাকে সালাম দিয়েছেন। খুব সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞেস করছেন যে আপনি কে, আমার কাছে কি চান, আমি আপনার জন্য কি করতে পারি। তখন ওই বৃদ্ধা মহিলাটা আরেকটু কাছে এগিয়ে এসে বলছে যে বাবা ভয় পেও না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কে, আমি তোমার কোনো ক্ষতি করব না। পাউরুটি আমার খুব পছন্দের, তুমি যেহেতু নিয়ে আসছিলা আমার খুব খেতে ইচ্ছা করছে, এই জন্যই তোমার সামনে চলে আসলাম। এই পাউরুটির প্যাকেটটা আমাকে দিয়ে যাও। তখন ওবায়দুল ভাইয়ের ছোট ভাই বলছেন যে যদিও বা এটা আমি আমার ভাতিজার জন্য কিনে নিয়ে আসছিলাম, আপনি চেয়েছেন, আপনি এটা নিয়ে যান, আপনি খান। এটা বলে ওই বৃদ্ধা মহিলার কাছে পাউরুটিটা হস্তান্তর করেন। এরপর উনি সাইকেল নিয়ে রওনা দিয়েছেন। তো সাইকেলে যখন উঠেছেন, ওঠার পর মনে হলো একটু পেছন দিকে তাকাই যে ব্যাপারটা কি।
পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন, দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর বলতে এরকম দৃশ্য দেখলে যে কেউ ভয় পাবে এই অর্থে ভয়ঙ্কর। সেটা হচ্ছে উনি যখন পেছন দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন সাইকেলে বসা অবস্থায়, উনি দেখেন বিশাল আকৃতির একটা সাদা বক। এই বকটা ঠোঁট দিয়ে ওই পাউরুটির উপরে যে একটা পলিথিনের প্যাকেট থাকে, এই প্যাকেটটা ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেললো। এরপর এক টুকরো করে খাওয়া শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই খেয়ে ফেলে, কয়েক সেকেন্ডের মধ্যেই। এরপর ওই বকটা ডানাটা দুই দিকে প্রসারিত করে ডানা ঝাপটে আবার ওই তাল গাছের উপরে গিয়ে বসে পড়ে। তো এটাই উনি দেখেছেন। এটা বলেন যে ওনার সাথে এই অভিজ্ঞতাটা হয়েছে। এরপর ওনার মা কি করেছেন, পানি গরম করে ওনাকে গোসল করিয়ে দিয়েছেন এবং বলেছেন যে দ্রুত হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করাবেন। তো পাশে মসজিদ ছিল, মসজিদের হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। হুজুর মোটামুটি ভালো মতোই রুকিয়া করে দিয়েছেন। তো এবার আসি দ্বিতীয় ঘটনায়, প্রায় 1 মাস পর, অর্থাৎ আগের ঘটনাটা 2017 সালের ডিসেম্বরে, তো এবার 2018 সালের জানুয়ারি মাসে। তখনও তো প্রচণ্ড শীত আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ঠান্ডা যেই মাসে পড়ে সেটা বলতে গেলে জানুয়ারি মাসই। তো ওই সময় এই ওবায়দুল ভাইয়ের ফুফাতো ভাইয়ের ছেলে সে বেড়াতে এসেছে। তো ওনাদের তো যে ঘরগুলো, বেশ কয়েকটা ঘর আছে উঠোনের সাথে লাগোয়া, এই একটা ঘরে কিন্তু ফুপু থাকে, ফুপুর ঘর আর কি। তো ফুপুর ছেলে চট্টগ্রামে থাকতো চাকরির সুবাদে, সে বেড়াতে এসেছে। তো বেড়াতে আসার পর নাকি সেই ফুফাতো ভাই এই ওবায়দুল ভাই ছোটো ভাইকে বলছে যে, ভাই তুমি আমার ঘরে থাকো, আজকে আমার পাশের রুমে থাকো, তুমি থাকলাম একটু সাহস পাবো। তো ওই ঘরটা আবার আলাদা, মানে ফুফাতো ভাই যেই ঘরে থাকতো তার জন্য আবার আলাদা ঘর ছিল, কারণ সে একা একা থাকবে, পাশাপাশি 2টো রুম রয়েছে। এই জন্য ওবায়দুল ভাই ছোটো ভাইকে বলেছে যে পাশের রুমে থাকতে, যাতে করে উনি সাহস পান। তো উনি সেখানে গিয়েছেন ভোরবেলা, মানে তখন আজান হয়েছে মাত্র, তখনও চতুর্দিকে অন্ধকার, খুব ঠান্ডা কুয়াশা পড়েছে। ওই সময় ওবায়দুল ভাই ছোটো ভাই সবগুলো ঘরে নক করছে যে তোমরা তাড়াতাড়ি ওঠো, এসে আসো, দেখো কি অবস্থা। তো সবাই তো উঠেছে। তো ওবায়দুল ভাই ছোটো ভাই যেই ঘরে ঘুমিয়েছিলেন, তো দেখা গেল এই ঘরের মেঝেতে ফুল দিয়ে একটা সুন্দর বিছানা তৈরি করা হয়েছে। এই যে ওনার ফুপুর যে ঘরটা, এই ঘরের পেছনে কিন্তু ফুলের একটা সুন্দর বাগান রয়েছে। ওই সময় অনেক ধরনের ফুল ছিল, এখন অবশ্য বেশ কিছু গাছ নাকি কমে গেছে, কিন্তু বাগানটা এখনো আছে, ফুলের বাগান। তখন এই ওবায়দুল ভাইয়ের মা ওবায়দুল ভাইয়ের ছোটো ভাইকে বলছে যে সারা রাত না ঘুমায় ওই বাগান থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে এই বিছানা বানাইছিস ফুলের নাকি? তখন ওবায়দুল ভাইয়ের ছোটো ভাই বলেন যে না, উনি এই কাজটা করেন নাই, উনি ঘুমিয়েছেন। হঠাৎ করে রাতের বেলা ওনার ঘুম ভেঙে যায়। তখন উনি দেখেন যে উনি খাটের উপর না, উনি মেঝেতে আছেন, আর একটা ফুলের বিছানার উপর উনি আছেন। হঠাৎ করে দেখেন সাদা আকৃতির কোনো একটা জিনিস জানালা দিয়ে বের হয়ে চলে গেল। শীতকাল ছিল তো, জানালাটা বন্ধ ছিল, তবুও বন্ধ জানালা দিয়েই জিনিসটা বের হয়ে চলে গেল। এরপর এই ব্যাপারটা তো সকলে জানলেন। পরদিন আবার হুজুরের কাছে যাওয়া হয়। তো হুজুর বলেছিলেন যে এই ওবায়দুল ভাইয়ের ছোটো ভাইয়ের উপরে একটা মহিলা জিনের প্রভাব রয়েছে। ভালো কোনো হুজুর কবিরাজকে দেখাতে বলেছিলেন, তবে ভালো কোনো হুজুর কবিরাজকে দেখানোর আর আসলে ওরকম প্রয়োজন হয়নি। অনেকগুলো বছর তো কেটেই গেছে, 2018 সাল থেকে নিয়ে এই যে এখন 2025 সাল, 7টা বছর কেটে গেছে। আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয়ই নাই। তবে ওবায়দুল ভাইয়ের ছোটো ভাই নাকি এখনও মানে তার আশেপাশে কারো উপস্থিতি টের পান, এতটুকুই। এছাড়া আর কোনো ধরনের কোনো সমস্যা উনি টের পান না। হতে পারে ওই যে তাল গাছে যে বৃদ্ধা মহিলাটা বসবাস করতেন, যে বৃদ্ধা জিন, উনি পাউরুটি দিয়েছিলেন, সালাম দিয়েছিলেন, সানন্দেই উনি পাউরুটিটা ভয় না পেয়ে তার হাতে দিয়েছিলেন। এই কারণেই হয়তো মাঝে মাঝে তার কাছে আসে, তবে কোনো ক্ষয়ক্ষতি করে না। তবে ওই রাত্রে কেন এসেছিল, কেনই বা আসলে ফুল দিয়ে বিছানা তৈরি করেছিল, হয়তো বা সে চেয়েছিল এইটা, যে ফুল দিয়ে একটা বিছানা তৈরি করে দিয়ে ওর জন্য,
হতে পারে এরকম কিছু। তবে এটা নিয়ে আসলে ওনারা খুব বেশি হুজুর কবিরাজের কাছে জানো নাই, যেহেতু কোনো সমস্যা হয় না, কোনো ক্ষতিও হচ্ছে না, এই জন্য এই বিষয়টা নিয়ে ওনারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেন নাই। এটাই ছিল ঘটনা। আমি মায়েশা, কোনো একটি জেলার ছোট্ট এক গ্রামে আমার বিয়ে হয়। আমি ইচ্ছে করেই বলছি না জেলার নাম। বিয়ে হয়ে এ বাড়িতে পা রাখলাম। আত্মীয় স্বজন অনেক শোরগোলের মধ্যে খেয়াল করলাম একটা ছোট বিড়াল ছানা আমার পায়ের কাছে বসে আছে। ছোট থেকেই বিড়ালের প্রতি আমার খুব মায়া। ছোট বাচ্চার মতন আদর করি আমি বিড়াল। আমার ইচ্ছে করছিল ওকে উঠিয়ে কোলে নিতে, কিন্তু আমি নতুন বউ হয়ে মাত্র শ্বশুর বাড়িতে পা রাখলাম, তাই চেয়েও পারিনি। লোকজনের প্রশ্নের জবাব দিতে দিতে ছানাটা কোথায় হারিয়ে গেল আমি তা খেয়াল করিনি। আর কয়েকদিন তাকে দেখিও নি। আমি এক প্রকার ভুলে গিয়েছিলাম। বেশ 7-8 দিন পরে আবার আসে বিড়াল ছানাটা, কালো সাদা বর্ণের, খুব সুন্দর দেখতে। আমি সবার সাথে রাতে খেতে বসেছি। বিড়ালটা এক লাফ দিয়ে আমার কোলের ওপর উঠল। আমার জায়ের 4 বছরের ছেলেটা ভয়ে চিৎকার করে উঠল তা দেখে। তারপর ওরা টানা হেঁচড়া করে বিড়ালটিকে নিয়ে যায় এবং বাইরে ফেলে দেয়, যেটা দেখে আমার চোখের প্রায় পানি চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে এঁটো বাসন নিয়ে আমি আর যা পুকুর ঘাটে ধুতে গেলাম। রাত 9টা হবে তখন। আমি আলো জেলে দাঁড়িয়ে আছি, যা ধুচ্ছে। কোথা দিয়ে আবারও এলো বিড়ালটা। এবার আমি স্নেহের সাথে কোলে তুলে নিলাম। ও যেন আমার বুকের সাথে মিশে গেছে। তা দেখে আমার যা বলল, কোথা দিয়ে যে আসলো কে জানে। এরা প্রচুর পরিমাণ ঘর নোংরা করে। বোন এটাকে ফেলে দাও তো, না হলে শাশুড়ি আবার চিল্লাচিল্লি করবে। দেখলাম জায়ের কথাগুলো শেষ হতে না হতেই বিড়ালটি ধাও করে আমার জায়ের হাত আছড়ে ধরল। বিড়ালের চোখগুলো লাল সবুজ হয়ে উঠছে। হাত থেকে থালাগুলো ঝনঝন শব্দে পড়ে গেল জায়ের হাত থেকে। ক্রমশ বড় রূপ ধারণ করতে লাগলো বিড়ালটি। যা জোরে চিৎকার করে শাশুড়িকে ডেকে উঠল। সাথে সাথে সবাই ছুটে এলো। এর মধ্যে বিড়ালটি উধাও হয়ে গেল। আমাদের কথা কেউ বিশ্বাস করলো না, কিন্তু জায়ের হাতে আঁচড়ের দাগ ছিল। এরপর আমার যা, এর 8 দিন মতো জ্বর ছিল। সে কখনো বিড়াল নিয়ে আর কিছু বলার সাহস দেখায়নি। একদিন আমার হঠাৎ ভোর 4টায় ঘুম ভেঙে গেল। ভাবলাম ভাসুর আর বরের তো 7টার মধ্যে ভাত লাগে, উঠে ভাত বসাই। চুলোর কাছে গিয়ে দেখি সে বিড়াল ছানাটা। কি বিড়ালটা আজ ঠিক আছে? তাহলে আমরা কি ভুল দেখেছিলাম? এসব ভাবতে গায়ে কাটা দিয়ে উঠল। বিড়ালটা আমার শাড়ি ধরে টানছে। আমি আবার কোলে নিলাম ওকে, আদর করলাম। ওর একটা নামও ঠিক করলাম, পুষি। তারপর আমি রান্না করতে গিয়ে দেখি অটোমেটিক রান্না হয়ে যাচ্ছে। বিড়ালটি চুপচাপ বসে আছে। 4:30 বাজতেই রান্না হলো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। সবে উঠে বলা বলি করছিল, তুমি কি সারা রাত ধরে না ঘুমিয়ে এগুলো করেছো? বললাম না, আমি 4টার দিকে উঠেছি। শাশুড়ি হাসতে হাসতে বলল, আলু ভাজা, বেগুন ভাজা, রুই মাছ, মাংস, মুগ ডাল, পাতাকপি, এগুলো এত তাড়াতাড়ি তাহলে কি করে করলো? মনে হয় জ্যোৎস্না রাতে তুমি উঠে সকাল মনে করেছো। হা হা হা, ভালোই হবে আজ খাওয়াটা। সবাই হাসাহাসি করলো। খেতে বসে আমি ডাকলাম, পুষি, ও পুষি। অমনি বিড়ালটা লাফ মেরে কোলে এলো। ওকে ভাত দিলাম আলাদা প্লেটে ফ্লোরের ওপর। ও খেলো। সবাই খুব রাগ করতে লাগলো বিড়ালটিকে দেখে। আমি হাসছিলাম। এরপর থেকে যখন আমি কোনো কাজ করতাম তখনই খুব তাড়াতাড়ি সব হয়ে যেত। আমি এটা নিয়ে তলিয়ে কখনো ভাবিনি। এক রাতে ওয়াশরুম যাব বলে বাইরে বের হলাম। পুকুর ঘাটে চোখ পড়তে আমি শিহরিত হয়ে গেলাম। কিছু একটা ঘাটের কাছে বসে পুকুর থেকে মাছ তুলছে আর খাচ্ছে। আমি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে লাগলাম। বিরাট লম্বা কোনো মানুষ, চোখ দিয়ে মনে হয় রক্ত পড়ছে। তার মাথা সে নিজে খুলে 2 হাত দিয়ে বল খেলছে, আবার একটা মাছ খাচ্ছে। আমিও সব দেখে ওখানে জ্ঞান হারালাম। সকালে যখন উঠলাম দেখি খাটে শুয়ে আছি। আমি যা দেখলাম তা বলার সাহসও আর দেখালাম না। বলতে গিয়েও তোতলানো শব্দ হয়ে যাচ্ছিল। আমি 2 দিন জ্বরে ভুগলাম। এরপর থেকে বিড়ালটি আর সব সময় দেখতে পেতাম না। এভাবে 1 দিন 2 দিন করতে করতে 2 বছর হয়ে গেছে বিয়ের বয়স। আমি 8 মাসের প্রেগন্যান্ট এখন। হঠাৎ একদিন রাতে বমি আসার জন্য বাইরে ছুটে যাই। দেখি সেই বিড়াল বাচ্চাটা। কিন্তু কি 2 বছরে তার কোনো পরিবর্তন নেই। তার তো এতদিন বড় হয়ে যাওয়ার কথা। আমার দিকে তাকিয়ে আছে বিড়ালটি। আবারও লাফ দিয়ে কোলে উঠল। সে কি যেন মায়া দেখলাম বিড়ালটার চোখ মুখে। বুকের মধ্যে জড়িয়ে আদর করলাম। বললাম, ইস, কতদিন পর দেখলাম তোকে পুষি, কই ছিলি তুই? তোকে কত খুঁজেছি আমি, এভাবে বলে চুমু খাচ্ছিলাম। বিড়ালটা কিছু সময় আমার দিকে মায়ামাখা ভাব নিয়ে তাকিয়ে রইল। আমি খেয়াল করলাম ওর পিঠে বাদামি রঙের একটা দাগ। আগে অবশ্য খেয়াল করিনি আমি। ভাবলাম হয়তো কেউ মারছে। বিড়ালটা এবার অস্বাভাবিকভাবে আমার মুখে বুকে চুমু দিতে লাগলো। তারপর সে পুকুর ঘাটে গিয়ে আবার বড় রূপ আকৃতি ধারণ করলো। আমি আমার পেটের সন্তানের কথা চিন্তা করে মনকে বুঝিয়ে ঘরে আসলাম। এসে খাটের উপর অজ্ঞান হয়ে গেলাম। ভোরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, তোমার ভালোবাসার জন্য আমি মুক্তি পেয়েছি। আমি বিড়াল রূপে অভিশপ্ত ছিলাম। তুমি আমাকে দেখে ভয় পাওনি, মায়ের মতো আদর দিয়েছ, তাই আমার পাপের বোঝা শেষ হলো।
বেড়াল রূপে আমি তো তোমাকে মা হিসেবে মেনেছি। আমি পাশের গ্রামে ইমামদের বাড়ি লোহার খাঁচায় আটকেছিলাম। তারপর ইমামের বিয়ে হয়ে গেলে ওরা আমাকে খাঁচা থেকে বের করে দেয়। আমি ছুটে তোমার কাছে আসি, কারণ অভিশপ্ত বেড়াল রূপে আমি যদি আমার শক্তি ব্যবহার করতাম তাহলে আরও 1 বছর বেড়াল রূপে থাকতে হতো। এগুলো স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। আমার প্রসব ব্যথা শুরু হয়, আমাকে নিয়ে হসপিটালে যায়। আমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়, কিন্তু আমি ওকে কোলে নিয়ে দেখতে পাই ওর পিঠে বেড়ালটার মতো দাগ। তারপর মনে পড়ে স্বপ্নের কথা, তাহলে কি বেড়ালটা অভিশপ্ত জীবন শেষ করে আমার কোলে মেয়ে রূপে এলো? এসব ভাবছিলাম। তারপর আমি ওকে বুকে জড়িয়ে নেই। আমার বাচ্চাটাও বেড়ালটার মতো আমার বুকে মুখে চুমু দিতে থাকে। একদিনের বাচ্চা এমন আচরণে আমি শিহরিত হয়ে যাই। বুঝতে বাকি রইল না, বেড়ালটা পাপমুক্ত হলো, চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদর করে আমি রুকমিনী নাম রাখলাম মেয়ের। সবাই ওইটাই পছন্দ করলো। আজ আমার মেয়ের বয়স 12 বছর। একদিন বয়সে ওর ওই অদ্ভুত আচরণ দেখেছিলাম, আর কখনো এমন অদ্ভুত আচরণ দেখিনি। হয়তো সে বুঝিয়ে দিয়েছে সে পাপমুক্ত হয়েছে। চলে যাচ্ছি পরের গল্পে। এক অন্ধকার রাতে শহরের একটি নির্জন বার। একে এক নব্য নাস্তিক মান্নান জীবনযুদ্ধে হেরে গিয়েছে। একে একে হারানো আশা, ক্ষয়প্রাপ্ত বিশ্বাস তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে সমাজ থেকে। এক মলিন হাসি দিয়ে বারটেন্ডারের কাছে গিয়ে বসে। এমন সময় এক রহস্যময় ব্যক্তি কালো লেদার জ্যাকেট গায়ে প্রবেশ করে। সে চুপচাপ মুসার পাশে এসে বসে এবং তার চোখে গভীর রহস্যের ঝিলিক দেখা যায়। আগন্তুক মুচকি হেসে, আমি আপনার অপেক্ষায় ছিলাম স্যার। মুসা অবাক হয়ে, আপনি কে? আপনাকে কি আমি চিনি? আগন্তুক ধীর কণ্ঠে, সে কথা পরে হবে, আগে বলুন কি খাবেন? ভদকা, হুইস্কি, টাকিলা। মুসা উত্তেজিত হয়ে, আরে তামাশা বাদ দেন। আগন্তুক হাসি চাপতে চাপতেছি, আমি আপনাকে নিয়ে কোনো তামাশা করছি না স্যার। মুসা উৎসাহিত হয়ে, আচ্ছা তবে আপনার এমন অদ্ভুত আচরণের কারণটা কি, আর আপনি কে? আগন্তুক গম্ভীরভাবে, আমি আজাজিল, যাকে আপনারা আরও অনেক নামে চেনেন, লুসিফার, ইবলিশ, শয়তান। মুসা বিস্ময়ে, তাহলে আপনি আরব মিথোলজির অহংকার ইবলিশ? যতদূর জানি ইবলিশ মানুষের প্রতি এত শ্রদ্ধাশীল নয়, ভীষণ ঘৃণা করে মানুষকে। আপনি তো রীতিমতো তেলবাজি করছেন। আজাজিল, আপনি যা করছেন তা আমি কখনোই করতে পারিনি। আপনি এমন একটা কাজ করেছেন যা আমাকে সত্যি অবাক করেছে। মুসা, কি এমন উদ্ধার করেছি আমি? আজাজিল, আপনি আল্লাহকে অবিশ্বাস করেছেন স্যার, সেই কাজটি আমি নিজেও কখনো করতে পারিনি। মুসা, আপনি জানলেন কিভাবে? আমি তো কাউকে কিছু বলিনি স্যার, কোথাও কিছু বলার প্রয়োজন নেই, আমি সব কিছু জানি। আপনি যখন জন্ম নিয়েছেন, প্রথম মক্তবে গিয়েছেন, প্রথম নামাজ পড়েছেন, প্রথম রোজা রেখেছেন, এবং যখন বিশ্বাস থেকে সরে ঈমান হারিয়েছেন, আমি সারাটা সময় আপনার উপর নজর রেখেছি। আপনাকে নিজের দলে সামিল করেছি একটু একটু করে, এবং আমৃত্যু প্রতিটি আদম সন্তানের প্রতি আমার যা ভূমিকা, আমি আপনার ক্ষেত্রেও তাই করে যাব। মুসা, তবে আপনি কি সত্যি ইবলিশ? প্রচণ্ড বিস্ময়ে যেন কয়েক হাজার ভোল্টের ইলেকট্রিক শক লাগলো শরীরে। আজাজিল, আমি কেবল একটি ভুল করেছি স্যার, স্রষ্টার একটা মাত্র আদেশ অমান্য করেছি, কিন্তু আমার স্রষ্টাকে কোনোদিন অবিশ্বাস করিনি। আপনি সেই বিশ্বাস ভেঙে দেখিয়েছেন যা কোনোদিন আমি ভাঙতে পারিনি। আমি আপনাকে শুধু পথভ্রষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু স্যার আপনি যে পারফরম্যান্স দেখালেন আমি তা কল্পনাও করিনি। আপনার উদ্দেশ্য কি? আজাজিল, আমি আপনাকে দোজখের পথ দেখাতে এসেছি। আপনি বিশ্বাস করেন না, কিন্তু আমি নিশ্চিত একদিন আপনি বুঝবেন, খুব দেরিতে বুঝবেন, যখন আর ফেরার পথ থাকবে না স্যার। মুসা, আপনি মিথ্যা বলছেন, সব মিথ্যা। আজাজিল, নিশ্চিত থাকুন, একদিন আপনি বুঝবেন স্যার। আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার কৌশল সফল হবে। এটা বলে আজাজিল অদৃশ্য হয়ে যায় এবং মুসা এক মুহূর্তের মধ্যে বারটেন্ডারের ডাকে চমকে ওঠে। বারটেন্ডার, স্যার আপনি ঘুমিয়ে পড়েছিলেন, বার বন্ধ হয়ে গেছে, আপনি কি একা যেতে পারবেন? আমি উবার কল করে দিই? মুসা, না আমি ঠিক আছি, একটু বেশি হয়ে গেছে, নেশার ঘরে কী সব উদ্ভট কল্পনা মাথায় ঘুরছিল। সে বার থেকে বেরিয়ে এসে নির্জন রাস্তায় হাঁটতে থাকে। সে কিছুতেই বুঝতে পারে না কল্পনা এত জীবন্ত হয় কি করে। আজাজিলের সমুদ্রপৃষ্ঠে ভাসমান হেডকোয়ার্টার। আজাজিল নিজের মনিটরে মুসার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করছে খুব সন্তুষ্ট চিত্তে, কিন্তু তার কাজ থেমে নেই। এজেন্টরা সারা পৃথিবীতে তাদের দায়িত্ব পালন করে চলেছে, প্রতিনিয়ত রিপোর্ট জমা দিয়ে যায়। আজাজিল শুধু প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেয়। কালে ভদ্রে ইচ্ছা হলে গুটি কয়েক মানুষকে সে সশরীরে গিয়ে দেখা দেয়। মুসা তাদের মধ্যে একজন। ব্যালকনিতে বসে সিগারেটের শেষ টানটা দিয়ে
ফিল্টারটা ফেলে দিতে দিতে মনে মনে ভাবল, বারে ট্রাঙ্ক হয়ে ঘুমের ঘোরে যে স্বপ্ন দেখেছিলাম সেসব কেবল কল্পনা ছিল। আমি স্বাধীন, মুক্ত চিন্তার অধিকারী, নির্ভেজাল জীবনবাদী মানুষ। কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু সে জানে না ইতিমধ্যে তার প্রতিটি পদক্ষেপ আজাজিলের পরিকল্পিত ছকেই পরিচালিত হচ্ছে। এর পরের গল্প। রাহাত আলী তার ঘরের একটি রুমে বসে গভীর দৃঢ়তার সাথে কি যেন করছে। রাতের অন্ধকার ভেদ করে ঘরের প্রতিটি কোণ থেকে কারো নিঃশ্বাস ও বিড়বিড়ানির আওয়াজ মৃদু গুঞ্জনের মতো শোনা যাচ্ছে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে রাহাত আলী চোখ খুলে তাকালো। তার সামনেই দাঁড়িয়ে আছে এক অপরিচিত মুখ, সুকুমার। রাহাত আলীর মনে মুহূর্তের জন্য একটি হালকা প্রশ্ন জাগলো, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল অন্তরালে। রাব্বি আরও এক পা বাড়াতেই ঘরের চারপাশের সমস্ত আওয়াজ হঠাৎ থেমে যায়। রাহাত আলী ঘরটি চতুর্দিক দিয়ে বন্ধ করে রেখেছিল, কিন্তু তা ভেদ করা যেন রাব্বির কাছে কিছুই না। রাহাত আলী নিচে বসে আর রাব্বি তার সামনে দাঁড়িয়ে, দুজনেই একে অপরের চোখের গভীরে ডুবে আছে। চারপাশের অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধতা আরও বিস্তৃত হয়ে পড়েছে। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেদ করে রাব্বি বলে উঠল, কেন কেন এমন করছো রাহাত? কোনো উত্তর দিল না রাহাত। রাব্বি আবারও বলল, সেই দুনিয়া থেকে চলে গেছে রাহাত। রাহাত তার সাথে চলে গেছে রাব্বি। কিছু মাস আগের কথা। গ্রামের প্রভাবশালী মিয়াবাড়ির ছোট ছেলে হোসেনের বিয়ে হয়েছিল পাশের গ্রামের ডাক্তার জাবিরের মেয়ের সঙ্গে। সারা মিয়াবাড়ি আদরের ছেলের বিয়ের আনন্দে মেতে উঠেছিল, কিন্তু আফসোস, সে আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎ একদিন মিয়াবাড়ির কর্তা রব্বানী মিয়া এক অস্বাভাবিক মৃত্যুর স্বাদ গ্রহণ করে। সে ঘটনার পর পুরো মিয়াবাড়ি আতঙ্কে ডুবে যায়। কেউ কি তাকে হত্যা করেছিল, নাকি এটি কোনো জিন ভূতের কাণ্ড? কেউই নিশ্চিত হতে পারেনি। এরপর কেটে যায় বেশ কিছুদিন। ধীরে ধীরে সবাই স্বাভাবিক হতে থাকে, কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেও লুকিয়েছিল এক অদৃশ্য অস্বাভাবিকতা। হোসেন মিয়ার বউয়ের সঙ্গে ঘটতে থাকে কিছু অজানা অদ্ভুত ঘটনা। একদিন নতুন বউ পুকুর পাড়ে গিয়েছিল কাপড় কাচতে। সে আপন মনে কাজ করছিল, আশপাশে তেমন কেউ ছিল না। হঠাৎ পুকুর থেকে একটি গলন্ত বিকৃত হাত ঝট করে এসে চেপে ধরল তার হাত। কিছু বুঝে ওঠার আগেই সেই হাতটি তাকে পুকুরের গভীরে টেনে নিতে লাগলো। 2 দিন পেরিয়ে যায়, কিন্তু নতুন বউয়ের কোনো খোঁজই পাওয়া যায় না। মিয়াবাড়ির সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে ডাক্তার বাড়ির লোকজন ক্ষোভে ফেটে পড়ে। তারা মিয়াবাড়ির সবাইকে হুমকি দেয়, যদি আমাদের মেয়েকে না পাই তবে তোমাদের অস্তিত্বই মুছে দেব। একদিকে বউয়ের নিখোঁজ হওয়া, অন্যদিকে শ্বশুরবাড়ির হুমকি। 2 দিক থেকে চাপে পড়ে হোসেন। তার মাথায় যেন বাজ পড়তে থাকে। অবশেষে হোসেন ঠিক করলো, এবার সে লোকজনের সাহায্য নয়, অন্য এক জোরের আশ্রয় নেবে। এই ভাবনাতেই সে যোগাযোগ করলো এক প্রসিদ্ধ কবিরাজের সঙ্গে, যার নাম ডাক ছড়িয়ে আছে আশপাশের 4-5টি গ্রামে। কবিরাজ তার বিশেষ তন্ত্রমন্ত্র পালিত চেলাদের সাহায্যে নতুন বউয়ের খোঁজ করতে লাগলো। 2 দিনের মাথায় কবিরাজ জানিয়ে দিল, বউ আছে গ্রামের পরিত্যক্ত কুয়ার গভীরে। কবিরাজ হোসেন মিয়ার হাতে একটি কাচের বোতল ভর্তি পানি দিয়ে বলল, কয়েকজন লোক নিয়ে কুয়ার কাছে যা, এই পানি চারদিকে ছড়িয়ে দিস, বউকে পেলে আবার আমার কাছে আসিস। কবিরাজের নির্দেশ মতোই তারা কুয়া খোঁজার চেষ্টা শুরু করলো, কিন্তু আফসোস, কোথাও সেই কুয়ার কোনো চিহ্নই পাওয়া যাচ্ছিল না। যখন সবাই হাল ছেড়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই হোসেন শেষবারের মতো চেষ্টা চালানোর সিদ্ধান্ত নিল। সে কাচের বোতলের কিছু পানি চারপাশে ছিটিয়ে দিল, আর তখনই হঠাৎ কোথা থেকে যেন একটি কুয়া ধীরে ধীরে দৃশ্যমান হতে লাগলো। সবাই দ্রুত ছুটে গিয়ে কুয়ার ভেতরে তাকালো এবং হতাশ হয়ে গেল। ভেতরে শুধু পাথর আর কিছুই নেই। হোসেন হতবাক হয়ে গেল, তবে সে থামল না। সে কবিরাজের কথা মনে করে আবারও কুয়ার ভেতরে পানি ছিটিয়ে দিল, আর ঠিক তখনই সবাই চমকে উঠল। কুয়ার ভেতরের পাথরগুলো বরফের মতো গলতে লাগলো। কিছু মুহূর্তের মধ্যেই সেই গলন্ত পাথরের মাঝে তারা বউকে আবিষ্কার করলো। বউকে উদ্ধার করে বাড়ি ফেরার সময় হোসেনের চোখ হঠাৎ আটকে গেল একজোড়া স্থির গভীর দৃষ্টির ওপর। সেই রাহাত যে বছরখানেক ধরে উধাও। সে কোনো কথা বলল না, শুধু নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল হোসেনের দিকে। হোসেনের বুকের ভেতর অজানা শীতলতা নেমে এলো, তবুও সে কিছু বলল না। বউকে বাড়িতে পৌঁছে দিয়েই মহসিন আবারও ছুটে কবিরাজের কাছে। কবিরাজের বাড়িতে পৌঁছে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হোসেন থমকে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। ঘরের মেঝেতে পড়ে আছে এক মুন্ডহীন দেহ, ঠিক তার বাবার মতো। আর দেহের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য মৃত্যু ঠোঁটহীন কাক। চারদিকে বিড়বিড় আওয়াজ ঘুরপাক খাচ্ছে। কান পেতে শোনার চেষ্টা করতেই হোসেনের গা শিউরে উঠল। কেউ যেন তার নাম ধরে ডাকছে। পরের ঘটনা। জন্মসূত্রে আমার বাড়ি কুমিল্লা হলেও আমি খুব ছোটবেলা থেকে পরিবারের সাথে ঢাকায় থাকি। আমরা যে বাসাটায় থাকি সেটা 7 তলা বিশিষ্ট একটি বাড়ি। আমরা তখন থাকতাম 5 তলায়।
আমাদের এই বাড়িটি ঘিরে অনেক কাহিনী আছে। যেহেতু ছোটবেলা থেকে এই বাসায় বড় হওয়া, তাই অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে বারবার। শুধু আমাদের সাথে নয়, বাসায় আরও যারা আছে বা থাকতো তাদের সাথেও এমন ঘটনা ঘটেছে বলে শোনা যায়। যেমন মাঝরাতে জোরে জোরে ছাদে কিসের যেন শব্দ হতো, যেন শরীরের সব শক্তি দিয়ে কেউ বাড়ি দিচ্ছে। এটা নিয়ে অনেক অভিযোগও গেছে বাড়িওয়ালার কাছে, কিন্তু তারা তেমন পাত্তা দেয়নি বিষয়টা। বাড়ির 4 তলায় থাকতো একটি পরিবার, তারা সবাই প্রায় বাইরে থাকতো কাজে। মহিলার একটি মেয়ে আর একটি ছেলে। মহিলা ছিলেন স্কুল শিক্ষিকা, তার মেয়ে আর সে বাসায় থাকতো। একদিন দুপুরে তার মেয়ে যখন ওয়াশরুম থেকে বের হয়, সে দেখতে পায় তার সামনের টেবিলে একটা ভয়ঙ্কর অবয়ব বসে আছে। এটা দেখে মেয়েটা জোরে চিৎকার করে আর তার মাকে ডাকে। অনেক ভয় পেয়ে যায়। ঘটনার পর তারা অবশ্য বাসাটা ছেড়ে দেয়। বাড়ির ছাদে মাঝরাতের শব্দ, রুমের উপর পরে হাঁটার আওয়াজ, আর অনেক অভিযোগ ভাড়াটিয়াদের। পরে বাড়ির মালিক হুজুর ডেকে বাড়ি বন্ধ করেছে শুনেছি, তবুও তেমন কোনো সমাধান হয়েছিল বলে আমার মনে হয় না। একদিন রাতে সবাই যে যার রুমে শুয়ে পড়েছে রাতের খাবার খেয়ে। আমার বাবা যেহেতু আমাদের সাথে থাকতেন না, তাই আমি আমার আম্মুর সাথে ঘুমাতাম। আমার বয়স তখন অনেক কম, 9 কি 10 হবে। পাশের রুমে আমার ভাইয়া থাকতেন। আমার আম্মু আর আমি যখন শুয়ে পড়েছি, উল্লেখ্য আমি ছিলাম খুব ভীতু, ভূতের ভয় ছিল আমার খুব। মাঝরাত তখন কয়টা বাজে ঠিক মনে নেই, আমি ঘুমে বিভোর। আমার আম্মু তখন কোনো কথা নেই, বার্তা নেই, ঘুম থেকে সোজা উঠে বসে পড়ে। আমার গেটের চাবিটা নিয়ে সোজা গেট খুলতে যাচ্ছে, মানে যখন তালাটা খুলবে তখন আম্মু হঠাৎ করে বলে উঠল, আমি এখানে কেন? কে আনলো আমাকে এখানে? আবার চাবি হাতে আম্মু তখন ভয়ে দৌড়ে রুমে ঢুকে দরজা আটকায়। ভয়ে তার মুখে কথা নেই। আমাকে কে নিয়ে গেল রাত দেখে কাউকে আর ডাকেনি। আম্মু আর আমি যে ভীতু, আমাকেও কিছু বলেনি। পরে অবশ্য বলেছে আল্লাহর দয়ায় সেদিন আম্মু বেঁচে গেছে। যদি আম্মুকে বের করতে পারতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। এমনি একদিন 4 তলায় ডাক্তার থাকতেন তার পরিবার নিয়ে। দুপুরে তার ওয়াইফ ছাদে গিয়েছিল কাপড় রোদে দিতে। সে যখন ছাদের দরজাটা খুলল, সে দেখলো হুবহু তার মতো একটা কিছু তার সামনে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে দৌড়ে ঘরে আসে আর হাঁপাতে হাঁপাতে পড়ে যায়। পরে সেই সবার কাছে বলেছে তারা বাসা ছেড়ে দিয়েছে কিছুদিন পর। তার কিছুদিন পরে এমনই একদিন রাতে আমি আর আম্মু ঘুমোচ্ছি। আগেই বললাম আমি খুব ভীতু টাইপের। রাতে একটা কোনো শব্দ হলেও আমি চিৎকার দিয়ে উঠতাম। রাতে যখন ঘুমাচ্ছি হঠাৎ করে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। এমনভাবে কাঁদছে যেন খুব কষ্ট দিয়ে। এখনো মনে হয় সে রাতের কথা। ভয়ে চমকে উঠি। কান্না করছে তো করছেই, আমি যে পাশে শুয়ে থাকা আমার মাকে ডাকবো সেই শক্তিও আমার নেই। খুব ভয়ঙ্কর সে আওয়াজ। পরে আম্মুকে ডাকলাম, আম্মু দেখো কে যেন কাঁদে। আম্মুকে কয়েকবার ডাকার পর আম্মু শুনল সে আওয়াজ। আম্মু ভয় পেয়েছে, কিন্তু আমাকে বসতে দেয়নি। আম্মু আমাকে বলছে কই না তো, কোথায় কান্না করে? ও কিছু না, ঘুমিয়ে যাও। আমিও ভয়ে ঘুমিয়ে পড়ি। পরে অবশ্য আম্মুকে এখনো বললে আম্মু কেমন ভয় পায়। পৃথিবীর আনাচে কানাচে কতই না ঘটনা, গল্প লুকিয়ে আছে। কিছু গল্প আমাদের জানা, কিছু আমাদের অজানা। কিছু গল্প আমাদের আগে থেকে শোনা ঘটনার সাথে মিলে যায়, আবার কিছু ঘটনা আমাদের বারবার শুনতে ভালো লাগে। সব কিছু মিলিয়ে আমরা আমাদের কাছে আপনারা যেসব ঘটনা পাঠান, আমরা পাঠকদের উদ্দেশ্যে সেগুলো আপনাদের পড়ে শোনাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুরু করছি আমাদের রাতের ডায়েরিতে একজন লিসেনারের নিজের জীবনের সাথে ঘটে যাওয়া সত্য এক ঘটনা দিয়ে। আমরা হুবহু সেই ভাইয়ের লেখা আপনাদের কাছে তুলে ধরছি। তার আগে রাব্বি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার জীবনের এই কাহিনীটি জানানোর জন্য। শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ রাব্বি সরকার। গ্রামের বাড়ি কুমিল্লা, কিন্তু আমি ঢাকা মিরপুরে থাকি। ভুল ত্রুটি ক্ষমা করে যেভাবে লেখা আছে সেভাবেই পড়িয়েন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মেন ঘটনায়। অল্প বয়সে যে আল্লাহ আমার জীবনে এত পরীক্ষায় দাঁড় করিয়ে রেখেছে সেটা আমার ধারণায় ছিল না। একবার আমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হই এবং সেই কারণে আমি ঢাকা থেকে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ গ্রামে আমার একটি দাদু ছিল, যিনি ছিলেন অত্র এলাকার খুব নামকরা একজন কবিরাজ। আমি সাধারণত রাতের বেলা ট্রাভেল করতে পছন্দ করি, যার কারণে আমি প্রায় সন্ধ্যা 7টা বা তার আশেপাশে একটা সময় মিরপুর থেকে রওনা দেই কুমিল্লার উদ্দেশ্যে। টিকাটুলি থেকে বাসে উঠে আমি একটা সময় ঘুমিয়ে যাই, কিন্তু হঠাৎ একটা সময় আমার ঘুম ভেঙে যায় এবং দেখি সামনে একটা গাড়ি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে সেখানে আমি অনেকটা সময় আটকে থাকি। যাই হোক, একটা সময় আমি আমার গন্তব্যে নেমে যাই। তখন রাত 1টার বেশি। আর এত রাতে গ্রামের বাজারে কোনো গাড়ি পাবো না, এটাই স্বাভাবিক। আমি হাঁটতে শুরু করলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে। পশ্চিম দিকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে গিয়ে আবার উত্তরে প্রায় 3.5 কিলোমিটার যেতে হবে।
আমি যখন উত্তর দিকের রাস্তাটার কাছাকাছি তখন দেখি এই রাস্তার দক্ষিণ পাশ থেকে সাদা পাঞ্জাবি পরে একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। যদিও আমি ভয় পাইনি, কিন্তু ভাবতে লাগলাম যে এত রাতে কেউ নেই। ইতিমধ্যেই সে রাস্তায় উঠে এসেছে এবং আমাকে জিজ্ঞেস করছে, এই কে তুমি, এত রাতে কোথা থেকে আসলা? আমি তখন বুঝতে পারি যে এটা আর কেউ না, এটাই আমার সেই কবিরাজ দাদু। যেহেতু আমি জানি সে একজন কবিরাজ, তাই আমি আর নয় ছয় না ভেবে ওনাকে আমার পরিচয় দিয়ে দুজনে একসাথে হাঁটতে শুরু করি। কিন্তু উনি আমাকে বলে যে দাদা, তুমি সামনে থাকো, আমি আছি তোমার পেছনে, আর পেছনের দিকে তাকায়ও না। আমি ভাবলাম যে হয়তো কোনো রোগী দেখতে আসছিল এদিকে, আর আমি যেহেতু ছোট থেকেই জানি বা দেখেছি উনি জিন বা এই ধরনের এন্টিটি নিয়ে কাজ করে, তাই আমি আর কিছু ভাবলাম না যে কেন আমাকে পিছনে তাকাতে বারণ করলো। হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি। এখানে 3 রাস্তার একটি মোড় আছে, যার প্রথম রাস্তাটা দিয়ে মাত্র আসলাম। দ্বিতীয় রাস্তাটা দিয়ে গেলে মাত্র 1 মিনিট দূরত্বে আমার বাড়ি, 3-4 মিনিট দূরত্বে দাদুর বাড়ি, এবং তৃতীয় রাস্তাটা রাস্তা বললেও হয় না। গ্রামের বাড়িতে হাঁটার রাস্তা কমাতে সবাই বাড়ির ভেতর দিয়ে চলাফেরা করে, তেমনি বাড়ির ভিতর দিয়ে গেলে 2 মিনিট লাগে দাদুর বাড়িতে যেতে। তো ওই 3 রাস্তার মোড়ে এসে দাদু আমাকে জিজ্ঞেস করলো, দাদা তুমি কি যাইতে পারবা, নাকি আমি নিয়ে ঘরে পৌঁছাই দেবো? আমি বললাম, না দাদু, সমস্যা নাই, আমি যেতে পারবো। তখন প্রায় 3:30টার মতো বাজে। বাড়িতে গিয়ে আম্মাকে ডাক দিই, ঘরে যাই, ফ্রেশ হয়ে হাত মুখ মুছে বসা মাত্র আম্মা আমাকে জিজ্ঞেস করলেন, এত রাত হলো কেন? অতঃপর আমি সব বলি আম্মাকে। আম্মা বললেন, স্টেশন থেকে একা আসলি, ভয়টায় পাইছিস? আমি বললাম, আম্মা আমি তো একা আসি নাই, আমি ওই দাদুর সাথে আসছি। আমি জানি না যে কেন আমার আম্মা তখন একটু মুচকি হাসি হাসলো। তখন আমি আর দেরি না করে আমার বন্ধুর বাড়িতে চলে যাই ওর সাথে ঘুমাতে। এখানে একটা কথা বলে রাখি, আমার বন্ধুর বাড়ি আর সেই দাদুর বাড়ি পাশাপাশি। তো আমি বন্ধুর ঘরে গিয়ে তাকে ডেকে তুলি এবং তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকি। একটা সময় সে আমাকে বলে যে আমাদের কবরস্থানে নাকি মাঝে মাঝে সেই দাদুকে দেখা যায়। তো আমি একটু মজা করে বললাম যে দাদু তো জিনদের সাথে সংযুক্ত, হয়তো তাদের সাথে আড্ডা দিতে যায়। তখন সে আমাকে যে কথাটা বলে, ভাই আমি জীবনেও সেটা আশা করিনি। সে বলে আমার সেই দাদু নাকি অনেক দিন আগেই মারা গেছে। এটা শুনে আমি সাথে সাথেই দৌড়ে আমার ঘরে চলে যাই। আমার বন্ধু আমার সাথে সাথে আসে। আমি যখন ঘরের কোনায়, তখন শুনি ঘরে কে যেন কথা বলছে। আমি দাঁড়িয়ে একটু শোনার চেষ্টা করি। একটা সময় আমি বুঝতে পারি এটা আমার একটা কাকা কথা বলছে। আমি যতটুকু শুনতে পেরেছি তা কিছুটা এমন, আপনার ছেলের পিছনে দেখলাম কবিরাজ কাকা যাচ্ছে, আপনার ছেলে কি বাড়ি আসছে নাকি? আমি ভুল দেখলাম। এমন সময় আমি ঘরে ঢুকি এবং আম্মাকে জিজ্ঞেস করি যে সাব্বির এসব কি বলছে আম্মা, দাদু নাকি মারা গেছেন? বলে রাখি আমার বন্ধুর নাম সাব্বির। আম্মা তখন মুচকি হাসতে হাসতে বলল, তুই তো রাগ করে চলে গেলি, তারপর থেকে আর কোনো যোগাযোগ করলি না, তাই তোকে বলতে পারে নাই। আরেকটা কথা বলি, শেষবার যখন বাড়িতে এসেছিলাম তখন কোনো একটা কারণে আমি বাড়ি থেকে রাগারাগি করে ঢাকা যাই এবং দীর্ঘদিন কারোর সাথে যোগাযোগ করিনি। তখন আমি আম্মাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আমি এতটা পথ কার সাথে আসলাম? তখন আম্মা বললেন, তোর দাদু তোকে অনেক আদর করতো, তো তাই হয়তো তোকে পাহারা দিয়ে বাড়িতে নিয়ে আসছে। একটা কথা বলতে ভুলে গেছি ভাই, আমার সেই কাকার মাছ ধরার অভ্যাস আছে, তাই সে হয়তো রাস্তার পাশে কোথাও মাছ ধরছিল। তখন আমাকে আর আমার পেছনে দাদুর আত্মাকে দেখতে পায়, আর আমি আরো ভয় পাই এটা ভেবে যে আমি বাড়িতে আসছিলাম মূলত ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে সেই দাদুর কাছেই আমার সমস্যার সমাধানের আশায়। কিন্তু বাড়িতে এসে শুনি দাদু মারা গেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি এখন কি করব, কার কাছে যাব, কোথায় পাবো এই সমস্যার সমাধান। আর একটা কথা বলে রাখা ভালো, আমার আম্মাও টুকটাক দোয়া কালাম জানতো, আমার সেই দাদুই শিখিয়েছে আম্মাকে। তো ভাই, এই ঘটনাটা কতটা ভয়ের জানি না, কিন্তু এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। যেহেতু এটা অন্য একটা ঘটনার ভিতরের অংশ, সেহেতু এই ঘটনাটা এখানে শেষ করলাম। আশা করি ভাই ঘটনাটি পড়ে শোনাবেন, সময় পেলে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি লিখে পাঠাবো। দোয়া করি রাতের ডায়েরি অনেক দূরে গিয়ে যাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমার নাম শামীম মিয়া। আজ যে ঘটনাটা বলবো, ঘটনাটা আমাকে পাঠিয়েছেন আমার এক পরিচিত আঙ্কেল, ওনার নাম রফিক। রফিক আঙ্কেল একটা সরকারি চাকরি করতেন। তখন তিনি বিশেষ একটা ডিউটি করতেন, ওটা হচ্ছে যে রাতে যে সৈনিকদের ডিউটি পড়তো তাদেরকে ডিউটির জন্য ঘুম থেকে ডেকে তুলতেন। তো তিনি যে এলাকায় জব করতেন, এলাকাটা ছিল বিশাল বড় একটা এলাকা, 6টা ভাগে বিভক্ত। তো এখানে 6টা ভাগে বিভিন্ন সিপাহীরা বা সৈনিকরা বাসা নিয়ে, যারা পরিবার নিয়ে থাকতো ওখানে থাকতো, আর অন্যরা ব্যারাকে থাকতো। তো ব্যারাকে ঘুমাগানোর জন্য অন্য কেউ কাজ করতো। আর রফিক কাকার সেদিন ডিউটিটা পড়ে বাগানবাড়ি নামক একটা জায়গা। বাগানবাড়িটা ছিল বিশাল বড় একটা এলাকা জুড়ে।
ওখানটা প্রচুর ঘন গাছপালা, বিশাল বড় বড় গাছপালা ছিল এবং অনেক পুরনো পুরনো গাছপালা ছিল। আর ঘটনাটা যেহেতু বাগানবাড়ি সম্পৃক্ত, শুধু বাগানবাড়ি না, উনি যতটুকু ডিউটি করতেন মানে পুরো কর্মস্থলটা জুড়ে এই ঘটনাটা বিস্তৃত। আমি তাই জায়গাটার একটু বর্ণনা দিয়ে নিচ্ছি। তো বাগানবাড়ি এলাকাটা হচ্ছে এমন যে ওখানটায় ভেতরে প্রায় 30 বিঘার মতো জমি। ওখানে সিজনাল চাষ হয়, ধান চাষ হয়, গম চাষ হয়। তখন ধান চাষ হয়েছিল দুই পাশের ক্ষেতে, এবং দুই পাশের ধান ক্ষেত আর মাঝখানে সরু একটা মাটির রাস্তা। আর বাগানবাড়ির 14টা বাসা ছিল এক নাগারে, এবং 14টা বাসার সঙ্গে একটা পুকুর ছিল, ওকে পচা পুকুর বলে ডাকতো, তবে পানি পরিষ্কার ছিল। সেই পুকুরে আবার মাছও ছিল, এবং পুকুরটা ছিল মেন রাস্তার সাথে। এই পুকুরের এক পাশে ছিল 3-4টা খেজুর গাছ এবং অপর দিকে বড়ই গাছ। আর একটু সামনে লাগো একটা ড্রেন, মানে ড্রেনটা লাগো অনেক বড় ড্রেন, বিশাল লম্বা একটা ড্রেন, একদম পুরোটা এলাকা জুড়ে। তো ড্রেনের এক পাশে হচ্ছে কি একটা অনেকগুলি গাছ ছিল, পুরোনো পুরোনো গাছ ছিল। তো ওখান দিয়েই ডিউটি জাগাইতে হয়, এবং সেই বাগানবাড়ির সর্বশেষ বাসাটা ছিল একদম নদীর ধারে। আর ওই বাসাটা থেকে একটু সামনে ছিল প্রায় 150 বছর পুরনো একটা শিমুল গাছ এবং গাব গাছ, এবং এর পেছনেই হচ্ছে নদী। তো সেদিন কাকা উনি অফিসে যায়। অফিসে যাওয়ার পর যাদের রাতে ডিউটি থাকে, যাদের ঘুম ভাঙে তো হবে 3টার সময়, রাতে 3টায় ডিউটি পড়ে। তো ডিউটিটা ছিল 11টায়, 3টায়, ভোর 6টায়, 1টায়, 11টা, 1টা, 3টা এবং ভোর 6টায়। সেদিন কাকার রাত 3টায় ডিউটি পড়ে। উনি অফিস থেকে বের হয়ে ওখানে কয়েকটা গেট, উনি শেষের গেটে এসে হাতের বামে মোড় নেয়। হাতের বামে মোড় নেওয়ার পর সোজা রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটার পর হাতের ডানে হচ্ছে মাটির সরু রাস্তা, ওখান দিয়ে হেঁটে ওই 14টা যে ঘর ওখানে যেতে হয় পুকুর পাড়ে। তো উনি যখন হাঁটা শুরু করলো গেট থেকে হাতের বামে, দুই পাশে ড্রেন, হাতের বাম পাশে হচ্ছে 3-4টা বড়ই গাছ, আর হাতের ডান পাশে হচ্ছে অনেক বড় বড় পুরোনো গাছ এবং লাগোয়া খেজুর গাছ 3টা। তো হঠাৎ করে আঙ্কেল দেখলেন যে ওই খেজুর গাছে তাকে দেখে, মানে আঙ্কেলকে দেখে একটা মানুষ দৌড়ে খেজুর গাছের অর্ধেক উঠে গেছে। তো আঙ্কেল মনে করলো এটা কি চোর নাকি, ওনাকে দেখে এরকম লুকায় গেল, বা উপরে হয়তো খেজুরের জন্য হাড়ি পাচ্ছে, ওই খেজুরের রস চুরি করে খাবে। তো কাকা আস্তে আস্তে কাছে গেল, কাকাকে দেখে ওটা করলো কি আরো উপরে খেজুর গাছের মাথায় উঠে গেল। কাকা করলো কি তখন লাইট, ওইখানে হাতের 3 ব্যাটারি একটা লাইট ছিল, 3 ব্যাটারির লাইটটা ওই অবয়বটা উপরে মারে। তখন উনি দেখে যে এটা একটা ভীষণ কালো একটা মানুষ, এবং সম্পূর্ণ শরীর কালো 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 লোম দিয়ে আবৃত। কাকা যখন লাইটটা মারলো তখন ও করলো কি বানরের মতো লাফ দিয়ে একদম গাছের কাটা কুটা ভেদ করে গাছের আগায় উঠে গেছে। তখন কাকা দেখে যে কি হলো, কে গেল, এটা কি মানে রস চুরি করতে আসছে নাকি এমনি চোর ঠোর। উনি করছে কি ওই ড্রেনের পাশ দিয়ে, ড্রেনটা পার হয়ে উনি পুকুরের পাশ দিয়ে গাছের পেছন থেকে আবার লাইট দিছে। গাছের পেছনে যখন লাইট দিল তখন অবয়বটা বলে ওঠে, লাইট বন্ধ কর। এটা বলে উনি তো, কাকা তো লাইট অফ করে না, উনি বলে কি ব্যাপার, এটা চোর, আবার আমাকে তুই করে বলতেছে। তখন দেখে উনি লাইট সরাইতেছিল না, তো তখন অবয়বটা করলো কি হঠাৎ করেই বানরের মতো হয়ে গেছে। বানরের মতো হয়ে গিয়ে লাফ দিয়ে পাশে যে রেন্ট্রি কড়ি গাছটা ছিল ওটার উপর উঠে যায় এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। কাকা ভাবে যে আসলে এটা কি দেখলাম, এটা কি মানুষ ছিল না বানর ছিল। বানর হলে তো আর কথা বলতে পারতো না, কিন্তু এটা তো বানরই ছিল। তো এগুলি ভাবতে ভাবতে কাকা যেহেতু ড্রেনটা পার হয়ে এই পাশে চলে আসছে পুকুরের পারে, উনি ভাবলো যে 14টা বাসা যে আছে এখানে প্রথমে ডিউটি জাগাবে। তো পুকুর পাড় দিয়ে ছোট সরু একটা রাস্তা ছিল শর্টকাট, ওটা দিয়ে গিয়ে ডিউটি জাগাবে। তো উনি যখন পুকুরের পার, ওইটা তখন ডিউটির কথা মাথায় ঢুকে পড়ে, আর এটা মনে থাকে না যে কি দেখছে, ওইটা নিয়ে পরে চিন্তা করবে। তো পুকুর পাড় দিয়ে যাচ্ছে, পুকুরটা বিশাল বড় ছিল। তো ওইখানে দেখে যে লাইট দিয়ে দেখে অনেকগুলি বোয়াল মাছ ভাসতেছে। তো প্রায়ই কাকা রাতে ডিউটি শেষ করে এখানে জাল নিয়ে আসে, 2-3 জন মিলে মাছ ধরে। তো সেদিন ভাবলো যে ঠিক আছে, ডিউটি শেষ করে জাল নিয়ে এসে বোয়াল মাছগুলি ধরবো। তারপর উনি ওই 14টা বাসার সামনে যায়, যাদের যে সৈনিকদের ডিউটি ছিল ওনাদের ডাকে,
এবং শেষের যে বাসাটা ওইটা অনেকটা দূর, ওই যে বললাম তো 30 বিঘা জমির উপর একদম শেষ প্রান্তে বাসাটা, এবং বাসার পেছনে হচ্ছে নদী। তাদেরকে ডিউটি জাগিয়ে কাকা শেষ বাসাটায় যাওয়ার জন্য সেই ধান ক্ষেত, দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন অর্ধেক রাস্তায় যাওয়ার পর শূকরের যেভাবে চিল্লাচিল্লি করে, মানে চিৎকার, মানে চেঁচামেচি করে শূকর, এরকম 10-15টা শূকরের ঝাঁক, মানে একটা ঝাঁক, ওই ঝাঁকে 10-15টা শূকর খুব শব্দ করে মানে ধান ক্ষেতের মধ্যে দিয়ে সবগুলি ধান ওই অন্য পাশে, কাকার ডান পাশ থেকে বাম পাশে চলে যাচ্ছে। তো এলাকাটা তো বিশাল বড় ছিল, দিনের বেলায় অনেক রাখাল তারা শূকরের ঝাঁক নিয়ে আসতো ওদের খাওয়ানোর জন্য। তো কাকা ভাবে যে ওই রকম একটা রাখাল আসছে, কিন্তু এত রাতে কি? তো শূকরগুলি কাকার সামনে দিয়ে পার হচ্ছে, কাকা ওদের মাঝ দিয়ে যায় না, মানে আঙ্কেল ওদের মাঝ দিয়ে যায় না। যখন রাখালটা আসে, আঙ্কেল ধমক দিয়ে বলে, এই এত রাতে এখানে তোরে কে ঢুকতে দিছে? আর তুই এদিক দিয়ে যাইতেছস, গলায় কাশি দিবি না, কাশি দিবি না, রাতে শব্দ করতে হয় না? তো এইটা রাখাল আর কিছু বলে না, চুপচাপ চলে যায়। তো চলে গেলে কাকা লাইট মারে, লাইটটা মারলে রাখালটা মানে এরকম বড় বড় চোখ করে আঙ্কেলের দিকে তাকায়, জল জল করে জ্বলতেছিল। কাকা যখন আবার লাইট ধরে আছে, তখন কাকাকে ধমক দেয়, হেই লাইট অফ কর। তো কাকা এবার বেশ রেগে যায়, ওনার পিস্তল ছিল তো, উনি পিস্তলটা তাক করে কয়, এটা মনে হয় ডাকাতের কোনো দল, এই আমার এলাকায় এসে আমাকে ধমক দেয়। তখন উনি পিস্তলটা তাক করতে লাইটটা ধরে পিস্তল তাক করে। হঠাৎ করে সেই 10-15টা শূকর এবং রাখালটা বাতাসে মিশিয়ে যায়। কাকা বেশ লাইট মারে, 3-4 পাশেই লাইট মারে, কিন্তু কোনো কিছু দেখতে পারে না। এমন সময় কাকা, ওরা চলে যাওয়ার পর কাকা রাস্তা পার হয়ে যাচ্ছে, কাকা চিন্তা করে যে কি এগুলো কি হচ্ছে। আর তখন মনে পড়ে যে রাখালটা যখন তার সামনে দিয়ে যাচ্ছিল, রাখালটা তখন হেঁটে যায় নাই, মানে এক প্রকার ভেসে ভেসে যাচ্ছিল রাখালটা। এই সেই খেজুর গাছের ঘটনা আর এই রাখালের ঘটনা বেশ অবাক হয়ে যায় কাকা। তো সামনে আবার হেঁটে যাচ্ছে, এখন পরে হচ্ছে সেই পুরনো শিমুল গাছ, গাব গাছ, এবং এখান থেকে একটু দূরে হচ্ছে সেই বাগানের শেষ বাড়িটা, যেখানে একজন সৈনিক থাকেন। কাকা দেখছে যে ওই সৈনিকের বারান্দায় একটা লাইট, লাল লাইট জ্বলতেছে, আগের যে লাইটগুলো ছিল 60 পাওয়ারের লাইট, এগুলি জ্বলতেছে। তো এমন সময় গাব গাছে কেমন যেন একটা শব্দ হলো, মানে ঠাস করে গাব গাছ থেকে কিছু একটা পড়ছে, তার থেকে 10-12 হাত দূরে। উনি গাব গাছের নিচে দেখে একটা বিড়াল। বিড়ালটা করলো কি, তার কাছে এসে পায়ে, মানে মনে হচ্ছিল পায়ে ঘষা দিবে, কিন্তু শরীরের সঙ্গে লাগতেছে না। আঙ্কেল ভাবে যে এগুলো মানে ভালো কিছু কিনা, অনেক সময় অনেক কিছুই শুনছে, এমনিতে আঙ্কেল অনেক সাহসী, ভয় পায় না। তো আঙ্কেল বলল যে আমার সঙ্গে এগুলো করে লাভ নাই, আমাকে ভয় দেখাতে পারবে না। এটা বলার সঙ্গে সঙ্গে বিড়ালটা হলো কি, বড় বড় একটা, যে গরুর বাছুর যেরকম, এইরকম একটা কুকুর হয়ে যায়, কালো, এবং গ্যার 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 করতে থাকে। এইটা দেখে কাকা কিছুটা ভয় পেয়ে যায়। ওইটা করে কি, কাকার সামনে 2-3টা কাকাকে মাঝে ফেলে 3টা ঘোড়া কাকাকে অ্যারাউন্ড করে, 3বার ঘুরে ঘুরে আবার গাব গাছের পেছনে চলে যায়। তো কাকা ভাবে এখন আমাকে চলে যাইতে হবে, এটা তো ভালো জিনিস না। তো এটা যখন ভাবে, তখন দেখে যে একটা গরু চলে আসে। গরুটা হচ্ছে কালো একটা গরু, শিংগুলো বড় বড়, এবং এমনভাবে বোঝাই যাচ্ছে গরুর চোখগুলো জ্বলতেছে। এখন গরুটা আক্রমণ করবে কাকাকে। তো কাকা যখন ভাবতেছে দৌড় দিবে, তখন পেছন থেকে একটা লাইট আসে। লাইট আসে মানে হচ্ছে হাতে টর্চ লাইট, মানে ওই যে সৈনিকটাকে ডাকতে গিয়েছিল একদম বাগানের শেষ বাড়িটায়, উনি নিজে নিজে ঘুম থেকে উঠে ডিউটিতে যাচ্ছে। তখন বলে যে, রফিক ভাই আপনি এখানে কি করেন? তখন বলতেছি যে দেখো না, একটা গরু আমাদের কেমন করতেছে, আমার ভয় দেখাইতেছে। গরু কোথায়? কিছুই তো নাই। তখন রফিক কাকা লাইট মেলে দেখে যে আসলে এখানে কিছুই নেই। তো তখন যখন ডিউটি জাগায়, তারা আধা ঘন্টা আগে ডিউটি জাগায়। তো 3টার সময় ডিউটি, কাকা 2:30টার সময় এখানে ছিল। আর এই আঙ্কেলটা আসছে প্রায় 3:10-এর দিকে। দেখা যায় 40 মিনিট ধরে কাকা এইখানে দাঁড়ায় আছে, অথচ তার কাছে মনে হচ্ছিল এই 3-4 মিনিট হবে এরকম। তখন রফিক আঙ্কেল বললো যে আসলে এগুলো কি হইতেছে, মানে খেজুর গাছের নিচে এমন হইলো, এইখানে একটা শূকরের দল গেল আর এইটা। তখন পাশে যে আঙ্কেল ছিল উনি বলল, আরে এগুলা কিছু না, অনেক সময় এগুলো দেখা যায়, এগুলা ভয় পেলে ভাই, এগুলো কিছু না, চলে যাবে।
তো সেদিন আঙ্কেল ওই ওনার সঙ্গে আবার অফিসে যায়, অফিস থেকে কাজ শেষ করে বাসায় যায়, ঘুমায়। সকালবেলায় ঘুম থেকে উঠে ভুলে যায়। ভুলে যাবার পর ওই পরের দিন স্বাভাবিক কাজ করে সারাদিন, এবং সন্ধ্যায় ওই রাস্তাটা দিয়ে উনি বাজারে যায়, কাঁচা বাজার করতে বাজারে যায়। এবং ওই রাস্তার শেষ প্রান্ত হচ্ছে বেশ বড় বড় শেওড়া গাছ আর হচ্ছে তেঁতুল গাছ, অন্য পাশে মেহগনির একটা বন। তো ওই কাকা করে কি, বাজার করে, বাজার থেকে এসে তেঁতুল গাছের পাশে হচ্ছে মাঠ, ওই মাঠ দিয়ে আবার তার বাসায় যাওয়া যায়। তো বাজার শেষ করে আসার সময় তেঁতুল গাছ থেকে একটু দূরে সেলুন, জিলাপির দোকান আর হচ্ছে মুদির দোকান আছে কয়েকটা। তো কাকা ওইখান থেকে গুড়ের জিলাপি কিনে তার ছোট একটা বাচ্চা আছে, 6-7 বছরের একটা বাচ্চা, তো ওর জন্য জিলাপি কিনে, এবং কাকা নিজেও একটা খায়। খাওয়ার পর হেঁটে হেঁটে আসতেছিল। তো উনি শর্টকাটের জন্য ওই মাঠের ভেতর দিয়ে আসতেছে, তেঁতুল গাছের নিচে দিয়ে। যখন তেঁতুল গাছটা পার হইল হেঁটে হেঁটে, চারপাশ শূন্য, কিছু নাই, হঠাৎ করে কল 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 এরকম শব্দ করে হাসতে হাসতে 4-5টা ছেলে চলে আসলো। এসে সবাই হাসতেছে, মুখে হাসি, মানে হাত বাড়ায়, মানে কাকার দিকে হাত বাড়ায় আছে। এখন কাকাকে মাথা দিয়ে ইশারা দিয়ে বলে জিলাপি দেখাচ্ছে, জিলাপি জিলাপি। তখন কাকা জানে যে এখানে আশেপাশে অন্যান্য তার সহকর্মীদের বাসা, হয়তো তাদেরই ছেলে মেয়ে হবে। সবাইকে একটা করে জিলাপি দেয়, 5 জনকে 5টা জিলাপি দেয়, এবং ধমকে সুরে বলে, এই এত রাতে এখানে কি করতেছো? তোমরা এখন যাও, জিলাপি খাও, জিলাপি খায় বাসায় যাও, নাহলে তোমার আব্বুর কাছে নালিশ দিব। তো এটা শুনে বাচ্চারা জিলাপি হাতে আবার হাসতে হাসতে চলে যায়। তো উনি আর কি ওই করে ওই তেঁতুল মাঠ দিয়ে চলে যায়। এমন সময় ওনার কাছে কিরকম একটা মাঠ দিয়ে সোজা হেঁটে যাচ্ছে, একটু সামনে হচ্ছে সেই ধান ক্ষেতটা। পরে ওনার কিরকম 2-3 বার শরীরে একটা গরম বাতাস ভেদ করে এপার ওপার চলে গেছে। তিনি আরেকটু হেঁটে ওই মেন রাস্তায় উঠে ওই দিয়ে যাচ্ছে, ওই পুকুর পাড়, খেজুর গাছ, বড়ই গাছ, ওগুলির মাঝখান দিয়ে যাচ্ছে। তো যখন খেজুর গাছটায় নিচে যায়, হঠাৎ করে গতকাল রাতের কথা মনে পড়ে কাকার। কাকা আবার কি মনে করে খেজুর গাছে তাকাইলে আজকে দেখে যে সেই লোমশ কালো লোকটা আজকেও সেই গাছের মাথার মধ্যে বসে আছে। সে বলতেছে, তোরে না লাইট মারতে মানা করছিলাম না, তুই তারপরও লাইট মারছস, দেখ কি করছস আমারে, তোর লাইটে আমার কি হইছে। তো কাকা দেখে যে ওই অবয়বটা, বানর যে ছিল, মানে মানুষ, কালো মানুষ, তার মুখের এক পাশ, শরীরের এক পাশ পুরে ঘা হয়ে গেছে। তো এটা দেখাতে সাথে সাথে করলো কি, ওই অবয়বটা একটা লাভ দিল কাকার ঘাড়ের মধ্যে লাভ দিয়ে। তখন কয়টা বাজে, 8টা 8:30 বা এরকম হবে, এমন ধস্তাধস্তি শুরু করছে, মানে এখন দুজনে প্রচুর ধস্তাধস্তি হচ্ছে, মোটামুটি মারামারি হচ্ছে। কাকাও বেশ সাহসী ছিল, উনি ওই অবয়বটাকে ঘুষি দেয়। তো ঘুষিগুলা মনে হচ্ছিল যে ওর শরীরে লোমশ শরীরে লেগে ঘুষিগুলা, মানে কোনো কিছুই হইতেছিল না, পুরাটা মাছের গন্ধ। কাকা কি করবে বুঝতে পারতেছে না। আস্তে 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 অনেকটা সময় কেটে যায়, কাকার শক্তিও কমে যায়। এমন সময় কাকা পড়ে গেলে তার সেন্স আছে, কাকার সেন্স আছে। ওই অবয়বটা করতেছে কি, ওই ড্রেনের যে ছোট্ট একটা মানে সিমেন্টের প্রলেপ দেয়া, ওইটার উপর টেনে টেনে কাকাকে পুকুরের মাঝখানে, পুকুরের দিকে নিয়ে যাচ্ছিল, পচা পুকুর যেখানে নিয়ে যাচ্ছিল, খেজুর গাছের নিচ দিয়ে। এর মাঝে একজন কাকা ডিউটি, মানে আরেকজন সৈনিক ডিউটিতে যাচ্ছিলেন। তখন বাজে রাত 1টা। তখন সেই কাকা দেখে যে ওই কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। উনি তার হাতের টর্চটা মেরে দেখে যে রফিক কাকা, মানে উনি দৌড়ে গিয়ে রফিক কাকাকে ধরে। তার কোনো রকম সেন্স ছিল, শক্তি ছিল না। ওই একাই ওনাকে টেনে হসপিটালে নিয়ে যায়, মানে ওই যে গেট ছিল গেটে নিয়ে যায়। ওইখানে 2-3 জন মিলে তাদের ডিপার্টমেন্টের হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনার 2-3 দিন পর ট্রিটমেন্ট চলে। উনি সবাইকে বলে যে এখানে একটা এরকম হয়েছে, আর ওনাকে প্রায় পুকুরে নিয়ে যাচ্ছিল টেনে টেনে। ট্রিটমেন্টের পর 2-3 দিন ট্রিটমেন্টের পর উনি সুস্থ হবার পর এক রাতে, তখন আর উনি বলে যে রাতে আর উনি ডিউটি করবে না। তো তখন তাকে সেই মানে ডিউটি জাগানোর কাজটা বাদ থেকে নর্মাল ডিউটি দিয়ে দেয় অফিসের ভেতরে। তো একদিন রাতে ওই 3টার সময়ই তার ডিউটি পরে হচ্ছে অফিসের ভেতরে। তো অফিসের 2 দিক দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে হাতের ডান দিক দিয়ে, একটা হাতের বাম দিক দিয়ে। তো
তো প্রথমে হাতের ডান দিকে একটা মোড় নেওয়ার পরে প্রত্যেকটা মোড় পরে হচ্ছে হাতের বামে, আর বাম দিক দিয়ে যেখানে যায় ওখানে হাতের বামে প্রথমে একটা মোড়, তারপর সবগুলো হাতের ডানে। তো তিনি সেদিন হাতের ডানে মোড় নিয়ে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর একটা জায়গা পড়ে, এই জায়গার নাম হচ্ছে লালগাড়ি। তো লালগাড়ি হচ্ছে উনি যেখানে যে ডিপার্টমেন্টে কাজ করতেন ভেতরে অনেক আসামিরা থাকতো। তো ওই আসামিদের বর্জ্য এবং অন্যান্য ময়লা আবর্জনা ওই লালগাড়িতে বের হইতো এবং পেছনে বিশাল বড় একটা ড্রেন ছিল এবং নালার মতো একটা ছিল, ময়লা আবর্জনা ভর্তি। তো কাকা যখন বাসা থেকে বের হয়ে হাতের ডানে কিছুটা পথ হেঁটে যায়, উনি যাবার পর ওই লাল গাড়িটা ওইখানে দুর্গন্ধ আসতে থাকে, সবসময় আসে ওইখানে আবর্জনা থেকে। তো তিনি দেখে যে ওই কিছু একটা ড্রেন, কুকুরের মতো কিছু একটা ড্রেন থেকে উঠে আসতেছে, পুরা শরীরে ময়লা। তো এটা দেখে কাকা জোরে হাঁটা শুরু করে। হাঁটা শুরু করলে ওনাদের পায়ে তো বুট থাকে, বুটে টকটক শব্দ হচ্ছে। কিছুটা সামনে যাওয়ার পরে উনি কানে শব্দ পড়ে যে ওনার পিছেও আরেকটা বুটের শব্দ, তার মানে ওনার পিছে অন্য কেউ আসতেছে, অন্য কারো রাতে 3টায় ডিউটি পড়ছে। উনি ঘাড় ঘুরায় পিছে তাকায়, উনি পিছে তাকায় দেখে যে ওনার কলিগ শহীদ নামের একজন লোক ওনার সঙ্গে এই যাচ্ছে ডিউটিতে। কাকা বলল, শহীদ তোর কি 3টায় ডিউটি পড়ছে? শহীদ বলল হ, মানে উনি কিছু বলে না, একটু বলল হ। এটা বলে সোজা হেঁটে যাচ্ছে। যখন আর একটু দূরে হাতের বামে মোড় নিল, কিছুটা অন্ধকার এবং মোড়ের একটু মানে শহীদ করতেছে কি কাকার 1 বা 2 হাত, সর্বোচ্চ 5 হাত দূরে দূরে আসতেছে, একদম কাছে আসতেছে না। তো রফিক আঙ্কেল হাতের বামে মোড় নেয়, একটু সামনে হচ্ছে রাইফেল হাতে আরেকজন সৈনিক ডিউটি করতেছিল। তখন কাকা কি যেন পিছনে তাকায় কোনো একটা কারণে। পেছনে তাকানোর পর দেখে এইটা শহীদ আঙ্কেল না, এটা হচ্ছে সেই অবয়বটা যার অর্ধেক পোড়া এবং পুরো শরীরে ড্রেনের ময়লা। হঠাৎ করে করলো কি, মানে কাকাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কাকা তো পড়ে গিয়ে হাত কেটে গেছে। এমনি যে রাইফেলওয়ালা যে লোক আঙ্কেল ছিলেন সৈনিক, উনি দৌড়ে এসে কাকাকে ধরে। তখন কাকা বলল যে এরকম শহীদকে দেখলাম আর ও আমাকে ধাক্কা দিছে, যে ধাক্কা দিছে ও তো শহীদ ছিল না, আরেকটা অবয়ব ছিল। তারপর আবার হসপিটালে যায়, হাতে যেখানে ব্যথা পাইছে ওইখানে পরিষ্কার ড্রেসিং করে। তো সেদিন এরপরে আর উনি রাতের 3টার সময় ডিউটিটা করতে চায় না। তখন উনি অফিসে জানায়, অফিসে বলে যে আচ্ছা ঠিক আছে, এখন তো কিছু নাই, রাতে যে ডিউটিটা ওরা 2 জন ছুটিতে আছে, তুমি আরেকটা দিন ডিউটি করো, এরপরে তোমাকে ডিউটিটা বদলায় দেব। তো পরের দিন ওনার আবার 3টার সময় ডিউটি পড়ে। তো উনি মোটামুটি সাহস ছিল আজকে, তারপরে বলে সাহস করে যাবে, যা হবার হবে। উনি করলো কি, আজকে হাতের বাম দিয়ে যাচ্ছে। হাতের বাম দিয়ে একটু 2-4 মিনিট যাওয়ার পরে রাস্তাটা একদম সোজা, প্রায় 10 মিনিটের রাস্তা। এই 10 মিনিট বিশাল, মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টানা লম্বা ড্রেন, 6-7 ফিটের মতো ড্রেন। তো কাকা যখন হাতের বাম দিয়ে একটু সামনে গিয়ে হাতের ডানে মোড় নিল, এখন 10 মিনিট হেঁটে যাবে। উনি হেঁটে যাচ্ছে, এমন সময় মনে হলো যে ড্রেনে কিছু একটা শব্দ হচ্ছে আর কি, হামাগুড়ি দিলে যেমন শব্দ হয়, ড্রেনে এরকম শব্দ হচ্ছে। কাকা এবার এবার আর ড্রেনের তাকানোর সাহস পায় না যে কি না কি দেখে। উনি আস্তে আস্তে হেঁটে সামনে যাইতে থাকে। তখন ওইখানে একটা গেট থাকে, চেকপোস্টে আরেকজন আঙ্কেল ওইখানে ডিউটিতে থাকে, উনি রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। তো এইটা দেখে এই রফিক আঙ্কেলের সাহস হয়, উনি করে কি ড্রেনে তাকায়। তো ড্রেনে তাকানোর পর উনি দেখে একটা লাশ পড়ে আছে ট্রেনের মাঝে এবং লাশটার মুখ খোলা। আঙ্কেল দেখলো এটা তার স্ত্রীর লাশ। তখন আঙ্কেল বুঝে যে তাকে ভয় দেখাচ্ছে। আঙ্কেল তখন অনেক সাহস নিয়ে বলে যে যত কিছুই করস আমার ভয় দেখাইতে পারবি না, অনেক তো চেষ্টা করলি, ভয় দেখাতে পারছস। তো এইটা যখন বলল, এই লাশটা করলো কি, মানে একটা লাফে, এই যে 6-7 ফুট যে ছিল না, একটা লাফে ঠিক 6 ফিট ড্রেনের উপর উঠে যায়। এটা দেখে আঙ্কেল ভয় পেয়ে যায়, উনি কাঁপতেছে। উনি দেখে যে লাশের পুরোটা কাফন কাদা, মানে ড্রেনের ময়লায় জড়ানো, আর আন্টির চেহারাটা মানে বিকৃত, জিহ্বাটা বের হয়ে আছে, চোখগুলো যেন বের হয়ে আসতেছে, মুখটা পোড়া, দুর্গন্ধ। এবার আঙ্কেল কাঁপতে থাকে। এটা দূরে যে রাইফেলে যে আরেকটা সৈনিক ছিল, উনি দেখে যে কিছু একটার দিকে তাকায় আঙ্কেল কাঁপতেছে, কাঁপতে পড়ে যায়।
যখন পড়ে যায় সেই আঙ্কেল রাইফেল হাতে দৌড়ে আসে বলে যে এই রফিক আঙ্কেলকে জিজ্ঞেস করলে কি হয়েছে। রফিক আঙ্কেল তখন হাত দিয়ে দেখায় ওই যে একটা লাশ। তো যখন ওই আঙ্কেল তাকায় দেখে যে এটা একটা লাশ না, এটা একটা বানর দৌড়ে দৌড়ে ঠিক ওই খেজুর গাছে উঠে যায়, খেজুর গাছ থেকে লাফ দিয়ে রেন্ট্রি করে গাছে উঠে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর ওই ওই চেকপোস্টে নিয়ে আঙ্কেলকে বসায় রেখে পানি খাওয়ায়, কিছুটা সুস্থ হইলে ওই নতুন আরেকজন আঙ্কেল বলে যে ভাই আপনি তখন থেকে হচ্ছে হাতের ডানে প্রায় 5 মিনিট হেঁটে যেতে হবে। ওই 5 মিনিট হেঁটে যাওয়ার পরে হাতের ডান মোড়, ওখান থেকে আরও 5-6 মিনিট হেঁটে যেতে হবে, তারপর ওনার অফিসটা পড়ে। তো ওই আঙ্কেল বলে যে ঠিক আছে আমি এখানে দাঁড়াইছি, আপনি আস্তে আস্তে হেঁটে যান, কিছু হবে না ইনশাল্লাহ। তো কাকা যখন হাতের ডানে মোড় নেয় যাচ্ছিল, তখন হাতের বামে একটা পুকুর পার হলে কয়েকটা বাসা, লাগোয়া বাসা, এবং বাসার শেষে হচ্ছে বিশাল বড় একটা মাঠ। ওই মাঠের শেষে সরকারি একটা স্কুল, বাচ্চাদের প্রাইমারি স্কুল, এবং এই স্কুলটা হচ্ছে মাঠের শেষে, এবং মাঠের সাথে লাগোয়া বিশাল বড় একটা পুকুর। একসঙ্গে 2টা পুকুর, একটা ছোট পুকুর আর একটা বড় পুকুর। প্রথম পুকুরটা পার হয়ে যখন সে মাঠের দিকে যায়, তখন গিয়ে দেখে যে মাঠে অনেক মানুষ এবং সবাই মোটামুটি পরিচিত। তো এখন তার মাঝে তার আরেকজন কলিগ ফারুক আঙ্কেল ওই মাঠের একটা কোনায় দাঁড়ায় আছে। তখন ফারুক আঙ্কেল জিজ্ঞেস করে যে ফারুক এখানে এত মানুষ কেন? রফিক আঙ্কেল ফারুক আঙ্কেলকে জিজ্ঞেস করে এখানে এত মানুষ কেন? তখন ফারুক আঙ্কেল কিছু না বলে হাতের ইশারায় ওই দেখায় দেয় যে ওইখানে একটা খাটিয়া পড়ে আছে। কাকা বললো যে এত রাতে কার খাটিয়া? যে ঠিক আছে, ডিউটিতে যখন যাইতেছি জানাজাটা পড়েই যাই। তো উনি খাটিয়া যায়, দেখে খাটিয়া খালি। উনি পুকুরে শব্দ পায়, মানে কিরকম চাপা গলা না, চিৎকারের শব্দ পায়, মানে অনেকজন কথা বলে যেরকম শব্দ হয় এরকম উনি শব্দ পায়। দেখে যে পুকুরে নৌকা ফেলে অনেকে বড় বড় জাল দিয়ে মাছ ধরতেছে। তখন কাকা কাছে যখন যায়, এ কাকার আগে 3-4 জন লোক ওইখানে গিয়ে দাঁড়ায়, তাদেরকে চেনে না। তখন ওই নৌকালার মাঝি বলতেছে যে তোমরা কারে জানাজা পড়বা? যার জানাজা পড়বা তার লাশ তো আমি মাত্র পুকুর থেকে তুললাম, এই নাও এই লাশটা নিয়ে যাও। তখন কাকা দেখে যে 3-4 জন মিলে ছোট্ট বাবুর একটা লাশ নিয়ে আসে, 5-7 বছরের। আর এই বাবুটা আর কেউ না, ওই আঙ্কেলের ছেলে। এইটা দেখে কাকা পুরোপুরি ভেঙে যায়, ভেঙে গিয়ে কাঁপতে কাঁপতে কান্না করতে শুরু করে। ওরা করে কি বাচ্চাটাকে নিয়ে খাটে ওই লাশের খাটিয়ায় শুয়ায়, তার সামনে অর্ধেক গলা পর্যন্ত দেয়াল দেয়া সরকারি কোয়ার্টার 5-6টা। তখন তার যে কলিগ ছিল ওই আঙ্কেলটা আসে, জিজ্ঞেস করে এই রফিক কি হয়েছে? দেখো আমার ছেলেটা পুকুরে পড়ে মারা গেছে, ওর জানাজা পড়তেছে। কই তোমার ছেলে? এখানে তো তোমার ছেলে নাই, এটা তো একটা মাছ। তো আঙ্কেল তাকায় দেখে সত্যি ওইখানে কেউই নাই, লাশের খাটিও নাই, বিশাল বড় একটা মাছ, কিন্তু পুকুরে নৌকাগুলি আছে আর ওই মাঝিটাও আছে। ওই মাঝিটা বলতেছে এই মাছটা তোর জন্য। আঙ্কেল দেখে এটা একটা বিশাল বড় চিতল মাছ। তিনি করে কি এই মাছটাকে নিয়ে বাসায় যাইতেছে। ওনার হঠাৎ করে না কি হয়ে যায়, ভুলে যায় ডিউটির কথা। তো যে রাস্তা দিয়ে আসছিল এই রাস্তা দিয়ে উনি মাছটা নিয়ে যাচ্ছে, ওনাকে মনে হয় কেউ হিপনোটাইজ করে ফেলছে। তো মাছ নিয়ে যাইতেছে খুব বাসার কাছে যখন ওনাদের লাইটের আলো চলে আসে, তখন দেখে এটা মাছ না, এটা বড় সড়ো একটা কুকুর, এবং কুকুরটা পচে গেছে। সেই পচা কুকুরের দেহটা উনি নিয়ে আসছে। আঙ্কেল সাথে সাথে ভয় পেয়ে ওই ড্রেনেই ফেলে দেয় কুকুরটা। তখন দৌড়াই গিয়ে দরজায় নক 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 মানে জোরে জোরে বাড়ি দিতে থাকে, আন্টিকে ডাকতে থাকে। আন্টি দরজা খুলে দেখে যে আঙ্কেলের শরীর থেকে পচা কুকুরের গন্ধ আসতেছে। ওই রাতেই তখনই গরম পানি দিয়ে গোসল করায়। তখনকার আঙ্কেলকে শুয়ে পড়ে, এবং সকালে প্রচণ্ড জ্বর নিয়ে আঙ্কেল ঘুম থেকে ওঠে এবং সারা শরীরে পক্স উঠে যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন সব কিছু এগুলো বলার পর যে ওই ডিপার্টমেন্টের যে একজন হুজুর ছিলেন, ইমাম হুজুর ছিলেন, বেশ ভালো, উনি করে কি উনি বলে যে হাসপাতালে ট্রিটমেন্টের পাশাপাশি ওই হুজুর আঙ্কেলও তাকে ট্রিটমেন্ট করতে থাকে। হুজুর আঙ্কেল বলে যে এগুলো হয়েছে ওই রাস্তায় যে তুমি অবয়বটা দেখছিলা প্রথম দিন,
ওইটা ছিল একটা খারাপ জিন। তো ও একটা ভোগের খাবারের জন্য ওই জায়গায় দিয়ে যাচ্ছিল। তোমাকে দেখে মানে তুমি ওর ডিস্টার্ব করো, খুব ওর সমস্যা করো, তোমাকে দেখে ও পালায় যাচ্ছিল। তো তুমি যখন লাইট দাও ওর শরীরে তখন সমস্যা হয়, ওর একটা পুড়ে যায়, শরীরে এক অংশ পুড়ে যায়। আর ওটা নিয়েই জেদ করছে ও তোমাকে মেরে ফেলবে, তোমাকে মেরেই ফেলবে যে করেই হোক। কিন্তু এখন যেহেতু আমাদের তো কিছু একটা করতে হবে, তো আঙ্কেলকে অনেক পানি পড়া, তেল পড়া এগুলি দেয়। আর হচ্ছে ওই আস্তে 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 আঙ্কেল সুস্থ হয়, পক্সটাও ভালো হয়ে যায়। কিন্তু উনি সব মানে মাঝে মাঝে স্বপ্ন দেখে, যে ভয় দেখায়, স্বপ্নের মাঝে ভয় দেখায়। তো উনি যখন সন্ধ্যার পর কোথাও যায়, মনে হয় যে ওনার পিছে কেউ হেঁটে যাচ্ছে, বা খুব যখন অন্ধকার থাকে মনে হয় ওনার ঘাড়ে কেউ বসে উঠছে, মানে কেউ বসে আছে ওনার ঘাড়ে আর গরম নিঃশ্বাস ছাড়তেছে তার ঘাড়ের উপর। তো এইগুলোকে আবার ওই ইমাম হুজুরের কাছে যায়, ইমাম হুজুর আবার ফু দিয়ে দেয়, সূরা পড়ে পানি খাওয়ায়, তখন কিছুটা কমে। তো একসময় আঙ্কেল রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, আর সমস্যাগুলি হয় না। সমস্যাগুলি না হলে উনি মনে করে যে সব ঠিক হয়ে গেছে। একদিন রাতে আর হয় যে ওনার রাতে আবার ডিউটি পড়ে, ওনার রাত জাগানো মানে ডিউটি জাগানো। তো সেদিন ডিউটি জাগাতে যাবে, সেদিনও 3টায় ডিউটি জাগাতে যায়। উনি ঘর থেকে বের হলো, বের হওয়ার পর কেন যেন মনে হলো যে বাচ্চাটাকে দেখে যাই। উনি ঘরে ঢুকছে, যা দেখেছে বাচ্চা নাই, ওনার ছেলেটা নাই। উনি তো পাগলের মতো হয়ে গেছে, সবাই ডাকাডাকি করতেছে, ওনার ওয়াইফকে ডাকলো যে ছেলে কই, ছেলে কই। এখন আর ছেলেকে খুঁজে পাওয়া যায় না। পরে আশেপাশে যে ঘরগুলো ছিল সবাইকে ডাকার পরে যে সবাই খুঁজতে থাকে। তো তখন এক পাশে এক আন্টি কি মনে করে তাদের চোখের নিচে তাকায়, তখন দেখে তার ছেলেটা চোখের নিচে, খাটের নিচে, মানে বালিশ ছাড়া মাটির মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। মানে যেটা মানে এক পাশে আঙ্কেল, এক পাশে আন্টি, মাঝখানে ছিল তার ছেলে, যে কোথাও পড়ে গিয়ে ওইখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আঙ্কেল আজকে আবার সেই বাগান বাড়িতে ডিউটি করে। আজকে উনি ওই মেন রাস্তাটা দিয়ে না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যায়। যখন ধান ক্ষেতের ওখান দিয়ে পার হচ্ছিল, তখন ওই ওই রাখালটা সরাসরি দৌড়ে এসে আঙ্কেলের শরীরটা ভেদ করে দেয়। আঙ্কেল উড়ে গিয়ে একটা ধানের আলে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অপর একটা ওই যে অর্ধেক পোড়া যে অবয়বটা আছে ওইটা আসে। ওইটা আসার পরে ওইটাও আঙ্কেলকে মোটামুটি আঘাত করে ভয় দেখায়। আঙ্কেল দেখে 4-5টা শূকর দিয়ে ভরে গেছে। আঙ্কেল কি করবে বুঝতে পারে না। আঙ্কেল ওই 14টা ঘরের ওখান দিয়ে প্রত্যেকটা ঘরে গিয়ে মানে দরজায় জোরে 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 থাপ্পড় দিচ্ছে, ঘুষি দিচ্ছে, শব্দ হচ্ছে, কিন্তু কেউ ঘুম থেকে উঠতেছে না। এবার আসে হচ্ছে মানে ওই পুকুর পাড়টা যখন যায়, তখন আঙ্কেল দেখে যে তার চারপাশ দিয়ে ঘিরে ফেলছে। এক পাশে শূকর ছানা, অনেকগুলি শূকর, এক পাশে রাখাল, এক পাশে ওই অবয়বটা। এবার অবয়বটা করে কি লাফ দিয়ে কাকার ঘাড়ে উঠে, রাখালটাও মানে জড়ায় ধরে। এরকম এমন পরিস্থিতিতে আঙ্কেলের আর শক্তি থাকে না, একটা টানে আঙ্কেলকে সেই পচা পুকুরে নামায় ফেলে। কাদাযুক্ত একদম পানি, গভীর ছিল পুকুরটা। আঙ্কেলকে পানির নিচে ডুবায় ফেলে। আঙ্কেল আল্লাহ 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 এরকম করতে করতে মানে আল্লাহকে ডাকতেই থাকে। হঠাৎ করে মাথাটা একটু জায়গায় একটু নিঃশ্বাস নিতে পারে, আবার তাকে পানির নিচে ডুবায় ফেলে। এরকম অনেকক্ষণ হতেই থাকে। এক সময় মনে হচ্ছিল আঙ্কেল মারা যাচ্ছে, উনি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারতেছিল না, চোখে সাদা সাদা আলো দেখতেছিল। আঙ্কেল ভাবে এটাই তার শেষ। আঙ্কেল তার কালিমা পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম সময় আঙ্কেল শেষবারের মতো মাথাটা উঁচু করে এবং নিঃশ্বাস নেয়। উনি দেখতে পারে যে ছোট ছোট বাচ্চারা ওই পুকুর পাড়ে হাতে ছোট ছোট পাথর নিয়ে সেই পুকুরে মারতেছে আর কল কল করে হাসতেছে। এবং সেই পুকুরের যে পাথরগুলি না হঠাৎ করে একটা ওই যে শূকরের যে রাখাল ছিল এর গায়ে পড়ে। রাখালটা ভীষণ চিৎকার করে আঙ্কেলকে ছেড়ে দিয়ে পুকুর থেকে উঠে দৌড়ে পালায় যায়। কিন্তু আরেকটা যে অবয়ব ছিল এই অবয়বটা আর ছাড়ে না। ওই ছোট ছোট বাচ্চাগুলি ছোট ছোট পাথর মারতেই থাকে। একটা সময় পাথরগুলি পরে ওই অবয়বের উপর, কালো লোমশ খারাপ জিনটার উপর পড়ে। ওই জিনটা মনে হচ্ছিল আস্তে আস্তে দুর্বল হয়ে গেছিল পাথরের আঘাতে।
তখন আঙ্কেলের শরীরটা যখন একটু হালকা হয়, আঙ্কেল অনেক শক্তি করে তীরে উঠে পড়ে, কিনারায় উঠে পড়ে। তখন ওই বাচ্চাগুলো হাসতে হাসতে ওই পাথর দিয়ে এবার বড় বড় পাথর ঢিল ছুটতে থাকে। ওই অবয়বটা যেন ভয় পেয়ে বা মানে কুকুরের মতো দৌড়াইতে থাকে। ছোট বাচ্চাগুলো হাসতে হাসতে ওই অবয়বের পিছনে দৌড়ায়। আঙ্কেল কোনো মতো উপরে উঠে ওই 14টা ঘরের যে কোনো একটা ঘরে গিয়ে শব্দ করে। এবার ওরা উঠে দেখে আঙ্কেলের এই অবস্থা। আঙ্কেল সেন্সলেস হয়ে যায়। তারপর আঙ্কেলকে সবাই ধরে বাসায় নিয়ে যায়। এরপর আবার ট্রিটমেন্ট হইতে থাকে। অনেক দিন ট্রিটমেন্ট হওয়ার পর কাকা সুস্থ হয়। এরপর রাতে উনি আর ডিউটিতে যায় নাই। ওখান থেকে ট্রান্সফার হয়ে অন্য একটা শেরপুরে চলে যায় কাকা। তো এই ছিল ঘটনা। জায়গাটা বেশ বড়, বড় বলতে বিশাল। হাইওয়ে থেকে একটাই বাড়ি, রাজার বাড়ি, রাজকীয় বাড়ি, দ্য ডোয়ার হাউস। একদম হাইওয়ে থেকে 10 মাইল দূর থেকেও এই বাড়ি দেখা যায়। ফিডেলের বাসা থেকে এই বাড়ির দূরত্ব খুব বেশি না, তবে বিশাল মাঠ দিয়ে হেঁটেও সেখানে যেতে অনেকক্ষণ সময় লাগে, যাওয়া যায়। অথবা গাড়ি দিয়ে ঘোড়া পথে যেতে 10 মিনিট সময় লাগবে, কারণ হাইওয়ের একদম পাশ দিয়েই এই বিশাল রাজকীয় বাড়ি। যেতে হয়, সেখানে ব্যবস্থা করে যেতে হয়। ফিডেল ওয়্যার হাউসে কাজ করে। বাসা থেকে ওয়্যার হাউসের দূরত্ব অনেক। প্রতিদিন ওয়্যার হাউসে যাওয়া আসার সময় ফিডেল এই বাড়ির পাশ দিয়ে আসে। সেদিন অনেক বৃষ্টি ছিল। এই জায়গায় বৃষ্টি অহরহ প্রায় সময় হয়। শীত চলে আসার সময় হয়, শীত চলে যাবার সময় হয়। তখন শীত চলে গেছে, এরকম সময়ের কথা। সামার শুরু হবে ভাব। হাইওয়ের নাম হচ্ছে M32। যারা ইউকেতে আছেন তারা M32, M3, 4, 5 এই নিয়ে বহুত মোটরওয়ের নাম জানেন। সেখান থেকে নেমেই একটি ইউনিভার্সিটি আছে, সবাই এক নামেই চেনে, UWE। সেটা ক্রস করেই সেটা ফিডেলের বাসার দিকে যায়। তো যাই হোক, মূলত তার বাসার আশেপাশে তখন তেমন বাড়িঘর ছিল না, আছে কিছু, এবং কিছু দূর সামনে এগুলোই দেখা যায় সারি সারি ঘর বাড়ি, যা সুন্দর গোছানো। ফিডেল ড্রাইভ করছে এবং সেদিন রাত 3টার দিকে ওয়্যার হাউস থেকে বাড়ির দিকে ব্যাক করছে। রাতের ডিউটি নিয়েছিল সেদিন। ড্রাইভ করার সময় তার পেছনে মনে হচ্ছিল গাড়ির তার গতি হঠাৎ করে কমে যায় এক্সেলেটর পাড়া দেওয়ার কারণে। রাত 3টা মানে অনেক স্পিড, কিন্তু এক্সেলেটর পাড়া দেওয়ার পরও গাড়ির গতি কেন জানি কমে আসছিল। শোনা যাচ্ছিল পেছন থেকে স্পষ্ট শব্দে কেউ ঘোড়া নিয়ে দৌড়ে আসছে। একটা ঘোড়া তার পেছনে আসছে। এত রাতে ঘোড়া কোথায় পাবে? আর এত জোরে দৌড়ে আসছে যে তার গাড়ির উপর দিয়ে ঘোড়াটা চলে যায়। অত রাতে শুধু তার গাড়ি, আশেপাশে আর কোনো কিছুই ছিল না। ফিডেল বেশ আশ্চর্য হয়ে যায়, আর অন্ধকারেও তো ভয়টা আরো বেশি পেয়ে যায়। বাসা খুব দূরে না থাকার কারণে টেনশন ছিল না, কিন্তু হঠাৎই ঘোড়াটা ক্রস করার পরই তার গাড়ি বন্ধ হয়ে যায়। আপনি চিন্তা করুন, আপনি একটা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, জায়গাটা একদম অন্ধকার, হঠাৎ করে মনে হলো আপনার পেছন থেকে কোনো একটা ঘোড়া আপনার গাড়ি ডিঙিয়ে চলে গেল, কিন্তু আপনি কিছুই দেখতে পারলেন না। কেমন লাগবে? ফিডেল অবাক হয়ে যায়, খুব অবাক হয়ে যায় যে ঘটনা কি। 2 দিন আগেই তো ফুল ট্যাঙ্কি ছিল, তেল একদম ফুল ছিল, এমনকি মিটারেও তেল শো করছে যে ভালো পর্যাপ্ত পরিমাণে গাড়িতে তেল আছে, অফ হয়ে যাবার কোনো কারণ নাই। তার থেকে বড় কথা, এখন অত শীতও নাই যে গাড়ি অফ হয়ে যাবে। তাহলে এরকমটা নর্মালি গাড়ির সাথে হবার কথা না। আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বিদ্যুৎ চমকানোর কোনো শব্দ ছিল না। সারাটা রাস্তা ছিল অন্ধকার। ফিডেলের গাড়ি অন হচ্ছিল না দেখে গাড়ি থেকে সে কিছুক্ষণ পর নামে। ঘুটঘুটে অন্ধকারে কোনো রকমে বনেটটা খোলে। গাড়ির ভেতরে টর্চ ছিল এবং টর্চটা নিয়েই গাড়ি থেকে বের হয়। বনেটটা খুলে দেখবে কি সমস্যা। এমন সময় দেখে ধীরে ধীরে ধীর গতিতে একটা ঘোড়া যা তাকে শব্দ করে ক্রস করে গিয়েছিল, সেটা যাবার শব্দ সে স্পষ্ট পেয়েছিল। ওই অপোজিট ডিরেকশন থেকে তার দিকে খুব ধীর গতিতে একটা ঘোড়া এগিয়ে আসছে। বৃষ্টিতেও পরিষ্কার বোঝা যাচ্ছে ঘোড়াটা তার দিকে এগোচ্ছে। ঘোড়ার উপর একজন সোয়ারি আছে, কিন্তু বুঝতে পারছিল না সেটা কে। ফিডেল তাড়াতাড়ি করে গাড়িতে বসে যায়। ঘোড়াটা তাকে ক্রস করে চলে যায় সেই হলুদ রাজকীয় বাড়ির দিকে। বিশাল সেই বাড়ির সামনের প্রেমিসেস, আর ঘোড়াটাকে আর দেখা গেল না।
অন্ধকারে সেই ঘোড়াটা দেয়ালটা ভেদ করে এমন ভাবে গেল যেটা ফিডেলের ভেতরে ভয় ঢুকিয়ে দেয়। সেই অন্ধকারই অন্ধকার হয়ে গেল, বৃষ্টি পড়ছিল এবং গাড়িটাও স্টার্ট নিল। যখন ঘোড়াটা তাকে ক্রস করে চলে গেল, সাথে সাথে গাড়ি স্টার্ট নিয়ে নিল। বাসায় পৌঁছে ড্রয়িং রুমে হাত গুটিয়ে চুপ করে অনেকক্ষণ বসেছিল ফিডেল। চিন্তা করছিল কি দেখলো সে। কে ছিল ওই মহিলা? ঘোড়ার উপরে মহিলা কে ছিল? এই ঘোড়ার খুরের শব্দ তখনও তার কানে পরিষ্কার বাজছিল। পরের দিন সকালে সে তার বাবাকে বলে, এই রাস্তা দিয়ে আসার সময় গতকালকে আমি এই জিনিসগুলা দেখলাম বাবা, আমি এর কোনো ডেফিনিশন খুঁজে পাচ্ছি না। ফিডেলের আসলে ওই মুহূর্তে এই জিনিস সম্বন্ধে ধারণা ছিল না, তবে সে কোনো একদিন এই ঘটনাগুলো শুনেছিল। পরে তার বাবা বলে 1700 থেকে 1800 সালের কথা, এর মাঝামাঝি সময়ে ডিউকের পরিবারেরই একজন একটি মেয়ে, 17 বছরের মেয়ে, সে নাকি ঘোড়ায় ওঠে এবং চলতে চলতে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়। ঘাড় উল্টোভাবে পড়ে এবং মোটকে সেই মেয়েটা মারা যায়। অনেকে আগে থেকেই এখানে যারা আসে তারা প্রায় সময় নাকি ঘোড়ার খুরের শব্দ পেত, যা একদম পরিষ্কার ছিল। কিন্তু সেই ঘটনার পর থেকে এই ক্যাসেলের আশেপাশে আর কখনো ঘোড়া অ্যালাউড করা ছিল না, কারণ ইনসিডেন্টটা যেহেতু ঘোড়া থেকেই পড়ে গিয়ে হয়েছিল। এরপরেও এই জায়গায় প্রচুর এই মানুষ যারা এখানে ভিজিট করতে আসতো তারা প্রায় সময় নাকি ঘোড়ার খুরের শব্দ পেত। এটাকে পরে হাসপাতালও করা হয়েছিল, যা পরে গভর্নমেন্ট বন্ধ করে দেয়। আসসালামু আলাইকুম লিসনার্স, 97তম এপিসোডে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি ডক্টর আলিফ। ধন্যবাদ সবাইকে যারা রাত করে আমাদের জন্য সময় বের করে নিয়ে এসছেন, শুনছেন আমাদের প্রথম ঘটনা শুনে ফেললেন। এই ঘটনা যেটা আমি শেয়ার করলাম ফিডেলের, এটা একদম আমার বাসা থেকে শুধুমাত্র 22 মিনিটের রাস্তা। ঘটনাটি শুনিয়েছেন ইউডব্লিউর আশেপাশের কোনো এক দোকানের কর্মকর্তা। ফিডেল তার মামা হন। ফিডেল মারা যান 2009 সালে, তবে এই ঘটনাটি ঘটে 2001 অথবা 2002 দিকের ঘটনা। আমি আজও এই জায়গায় গিয়েছিলাম আমার স্ত্রীকে নামিয়ে দিতে। সেই ক্যাসেলটার দিকে চোখ পড়ে। ফিডেল যে রোডে থাকতো সেখানটায় গিয়েছি, একদম পরিষ্কার দেখা যায় ক্যাসেলটা। আমি অবশ্যই আপনাদেরকে সেই জায়গায় অবশ্যই নিয়ে যাব। অবশ্যই এই ঘটনা বলার কারণ আপনারা যেন গুগল করে জানতে পারেন এই জিনিসটা কি। দ্য ডোয়ার হাউস একবারে সবাই এক নামে চেনে, তবে ফিডেলের ঘটনা রিলেট করছে দেখেই ফিডেল দিয়ে আজ আজকের এপিসোড শুরু করলাম। পুরনো মেকানিক্যাল সিগন্যাল সেই লিভারটা যখন আমি পুরো শক্তি দিয়ে নিচের দিকে টানলাম, তখন স্টেশনের ভেতরের আপ লাইনটার লোহার পা দুটো বিকট একটা খটাখট শব্দ করে লক হয়ে গেল। আমি আমার শরীরের ঘাম মুছে টেবিলের ওপর রাখা চায়ের ফ্লাস্কটা হাত পাড়তে যাব, অমনি দেয়ালের সেই পুরনো জং ধরা ইন্টারকম টেলিফোনটা নিজে থেকেই ক্যাচ ক্যাচ শব্দে বেজে উঠল। এক্সচেঞ্জ থেকে কোনো লাইন দেওয়া ছিল না, তাও রিসিভারটা তুলতেই ওপার থেকে একটা কুচকুচে ঠান্ডা ফিসফিসানি গলার আওয়াজ ভেসে এলো। সে বলল, তানভীর, 3 নম্বর লাইনের ডাউন সিগন্যালটা তো ক্লিয়ার করলি, একটু নিচের দিকে তাকাইয়ে দেখবি চাকার নিচে আমরা কেমনে কাটিয়ে টুকরা টুকরা হয়েছিলাম। এমনটা শোনার পরে আমি তীব্র আতঙ্কে হাতের রিসিভারটা ফেলে জানালার কাজ দিয়ে লাইনের দিকে তাকাতে দেখলাম নিচে কোনো ট্রেনের আলো নেই, বরং রেলের লোহার পাতের মাঝখানের কাদা থেকে ডজন ডজন চামড়া খসে পড়া হাত তীরের বেগে সোজা ওপরের দিকে উঠে এসে আমার দোতলার কেবিনের কাঠের মেঝেতে ফুরে সরাসরি আমার পা দুটো শক্ত করেই পেঁচিয়ে ধরল। এই ঘটনা 2024 সালের নভেম্বর মাসের একটা কনকনে শীতের রাতে। পরাদহ জনশনের ওই উত্তরের পরিত্যক্ত সিগন্যাল কেবিনটা যারা দেখেছেন তারা জানেন যে কুয়াশার রাতে ওই জায়গাটা কতটা ভুতুড়ে আর আদিম রূপ ধারণ করে। চারপাশের ঝোপঝাড় আর রেল লাইনের কালচে পাথরগুলো মিলে
একটা অদ্ভুত নিস্তবতা তৈরি করে রেখেছে সেখানে। সেদিন রাত তখন আনুমানিক 2:45। একটা স্পেশাল মালবাহী ট্রেনের রুট ক্লিয়ার করার জন্য আমাকে মেন স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরের ওই পুরনো কাঠের কেবিনটায় আসতে হয়েছিল। কুয়াশা এতটাই ঘন ছিল যে লণ্ঠনের আলোটাও 4 ফুট সামনে গিয়ে ধোয়া হয়ে আসছিল। কেবিনের ভিতরে বাতাসে একটা পুরনো পোড়া মোবিল আর মরচে পড়া লোহার তীব্র ঝাঁঝালো গন্ধ ছিল। আমি আমার কাজ শেষ করে যেমন বসার চেয়ারটাই হেলান দিয়ে বসেছে যে ঠিক তখনই কেবিনের ভেতরের তাপমাত্রা 1 সেকেন্ডের মধ্যে মাইনাসের কাছাকাছি চলে আসলো। আমার মুখ দিয়ে তখন ফাঁকা ধোঁয়ার মতো হতে লাগলো। আর ঠিক তখনই আমার চোখের সামনে ঘটলো সেই নারকীয় ঘটনা যা আমি মাত্রই শুরুতে আপনাদেরকে বলেছি। ফোনের ওপার থেকে একটা ভোতরে আওয়াজ আসা আর মেঝে ফুরিয়ে কঙ্কাল সারা হাতগুলো আমার পা চেপে ধরার ঘটনা। ভয়ে আমার শ্বাস নালী বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। ওই কুচকুচে কালো হাতগুলোর নখগুলো ছিল বরফের চেয়েও ঠান্ডা আর ধারালো, যা আমার সুতির ইউনিফর্ম ফুরে সরাসরি হাতের ভেতর ঢুকে যাচ্ছিল। এবং সবচেয়ে ভয়াত্মক বিষয় হলো, আমি যখন কেবিনের জানালার ভাঙ্গা কাঁচটার দিকে তাকালাম তখন আমি লন্ডনের আবছারে দেখলাম কেবিনের বাইরে রেল লাইনের ওপর একটা কুচকুচে কালো মুখহীন বিশাল অবয়ব দাঁড়িয়ে আছে। ওটার শরীর মানুষের মতো লম্বা হলেও ওটার কোনো হাত পা ছিল না, কেবল ডজন ডজন কালো কুয়াশার মতো টানা চিলির মতো কাঁপছিল। আর ওটার চেহারা বুক থেকে তাজা লাল রক্ত বের হয়ে টপ টপ করে লাইনের পাথরের ওপর পড়ছিল। ওটার হাড়গোড় ভাঙ্গার একটা তীক্ষ্ণ কটকট শব্দ সরাসরি আমার মাথার মগজের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। ওটা বাতাসের উপর ভর করে ধীরে ধীরে আমার জানালার দিকে উপরে উঠতে শুরু করলো। আমি জানতাম যে আমি যদি এখানে আর 1 সেকেন্ড দেরি করি অথবা ওই জিনিসটা যদি আমার দিকে আর 1 ইঞ্চি উপরে উঠে আসে তাহলে ও আমাকে নির্ঘাত মেরে ফেলবে, এবং মেরে ফেলার পরে ওই রেল লাইনের চাকার নিচে ফেলে দেবে। আমি আমার ডান হাত দিয়ে টেবিলের উপর থাকা ভারী মেটাল ব্যাটারি চালিত সিগন্যাল লাইটটা, যা ওজনে প্রায় 2 কেজি ছিল, তা তুললাম। তারপর আমি কোনো কিছু না ভেবেই আমার শরীরের সব শক্তি দিয়ে আমার পা চেপে ধরা ওই প্রধান হাতটার কবজির উপর সজোরে কোপ দিলাম। ঠিক তখনই কোপ দেওয়ার পর কোনো মানুষের মাংস কাটার বা হাড় ভাঙার শব্দ হলো না। মনে হলো কোনো শুকনা মরা বাঁশ মাঝখান থেকে চট করে ভেঙে গেল এবং একটা যান্ত্রিক চিৎকারে পুরো জনসনের অন্ধকার চিরে গেল। আর অমনি সেই বরফ শীতল হাতের বাঁধন আলগা হয়ে কাঠের মেঝেতে আবার স্বাভাবিক হয়ে গেল। আমি আর সেখানে 1 সেকেন্ডও দেরি করিনি। অন্ধের মতো কাদা আর পাথরের ওপর দিয়ে দৌড়ে মেন স্টেশনের প্ল্যাটফর্মের দিকে ছুটে লাগলাম। তখন আমি পেছন থেকে থপ থপ করে একটা আওয়াজ শুনছিলাম, যা সেই লাইনের ওপর থেকে দ্রুত ছুটে আসছিল আমার দিকে। এরপর ভোরবেলা যখন স্টেশনের পার্টাররা আমাকে লাইনের পাশে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে, তখন তারা আমাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখনও আমার পায়ে সেই কালো শ্যাওলা আর গভীর নাকের নখের পোড়া দাগ বসে গিয়েছিল। পরে ওখানকার একটা প্রবীণ পয়েন্টম্যান সহ আমাকে আর অনেকে দেখতে আসেন। এসে তারা আমাকে একটা গোপন কথা বলে। তিনি বলেন 1981 সালের দিকে একটা ভাদ্র মাসের রাতে একজন ডাকাত ওই 3 নম্বর লাইনের সিগন্যাল তার কেটে একটা ট্রেনের নিচে 4 জন রেলওয়ে শ্রমিককে জ্যান্ত অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল।
চাকার নিচে কাটা পড়ে তাদের শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কৃতপক্ষ তখন আইনে কোনো ঝামেলা লুকাতে তাদের অবশিষ্টাংশ লাইনের নিচেই কাদার মধ্যে চাপা দিয়ে দিয়েছিল। তারপর থেকে নাকি প্রতি বছর কার্তিক অগ্রহায়ণের ওই নির্দিষ্ট তিথিতে ওই সিগন্যাল কেবিন জীবন্ত হয়ে ওঠে এবং নতুন কোনো লাইনম্যানের খোঁজ করে। আজও যখন আমি কোনো নিঝুম রাতে ট্রেনের হুইসেলের শব্দ শুনি বা রেল লাইনের কালো পাথরের দিকে তাকাই, আমার দুটো হাত অজান্তেই নিজের পায়ের ক্ষতের দিকে চলে যায়। মনে হয় এই বুঝি লাইনের অন্ধকার চিরে দুটো ফ্যাকাশে হাত আমার পা দুটোকে আবারও টেনে নেওয়ার জন্য ধেয়ে আসবে। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।